আসসালামু আলাইকুম। আমি সামিয়া আলম, psychosocial counselor and relationship counselor, depression and trauma specialist, chief counselor of Grooming Freaks. গ্রুমিং ফ্রিক্সের চায়ের আড্ডায় আমরা চলে এসেছি আপনাদের সবার সঙ্গে আড্ডা দিতে। আপনাদের চায়ের আড্ডার পক্ষ থেকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমার সঙ্গে আছেন তাসরিয়া রহমান রিয়েল আপু। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পরিচয়টা আবারও দেব, যেহেতু দেখতে পাচ্ছি কেবল হচ্ছে লাইভে আমরা জয়েন করলাম এবং ভিউয়ার্স খুবই কম। তো আমরা কাইন্ডলি একটু শেয়ার করে দিব লাইভটা, দেন আমরা আবার শুরু করব। হ্যাঁ, তো রিয়েল আপু আপনার পরিচয়টা দিন, আমি এর মধ্যে লাইভটা শেয়ার করছি। জি, আমি তাসরিয়া রহমান, বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিমিটেডে পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি। আজকে আছি গ্রুমিং ফ্রিক্স এর পক্ষ থেকে লাইভে সবার সাথে একটু জয়েন করি। আর তাছাড়া যেই যে নতুন বছর পড়েছে, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি গ্রুমিং ফ্রিক্স এর পক্ষ থেকে। আমার ভালো লাগছে, সামি আলম আপুকে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ আপু। আপু আপনি একটু শেয়ার করে দিন, আমি একটু শেয়ার করছি, ফ্রেন্ডসদের ইনভাইট করছি, আমাদের যারা ফলোয়ার আছেন তাদেরকে ইনভাইট করছি, লাইভটা শেয়ার করে দিচ্ছে। আমি আসলে কয়েকটা গ্রুপে শেয়ার করছি, আমার ব্যাচমেট যারা আছে তাদের শেয়ার করছি, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডস যারা আছে ওদের ইনভাইট করছি, এবং কিছু হেলথ গ্রুপ আছে ওগুলোতে শেয়ার করছি। মানে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করছি সবাইকে জানানোর জন্য, তো যত বেশি ভিউয়ার্স হবে ওনারা জানবেন, এই জন্য আমরা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, মোটামুটি শেয়ার করা হয়েছে। এরপর ভিউয়ারদের অনুরোধ থাকবে যে আপনারা দেখবেন এবং আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন, এবং আপনাদের যেরকম গ্রুপগুলো আছে হেলথ গ্রুপ এবং কনসাসনেস গ্রুপগুলো সেগুলোতে শেয়ার করবেন, তাহলে হবে কি অনেকেই জানবে। তো আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। থাইরয়েড আমাদের এখন বাংলাদেশের ছেলে মেয়ে সবারই হচ্ছে, এবং শুধু বাংলাদেশ না পুরো বিশ্বে থাইরয়েড যে রোগ, এটা একটা অটো ইমিউন ডিজিজ। এই রোগটা খুবই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এবং ছোট
বড়, কিশোর কিশোরী, বৃদ্ধ, কেউ এই রোগ থেকে বাদ যাচ্ছেন না। তো আজকে আমরা আমাদের পুষ্টিবিদ তাসের রহমান রিয়েল আপুর সঙ্গে কথা বলবো, জানবো যে অ্যাকচুয়ালি থাইরয়েড রোগটা কেন হয়, কি জন্য হয় এবং কোন বয়সে হতে পারে। আমরা যেটা বললাম যে সবারই হচ্ছে, তাহলে এই রোগটা হলে কি কি উপসর্গ দেখা দেয় এবং আমরা নরমালি কি দেখে বুঝতে পারি যে আমাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনা রয়েছে, কখন আমরা টেস্ট করতে যাব, ডক্টরের কাছে যাব। কাইন্ডলি তাসিয়া রিয়াল আপু একটু বলবেন। জি, আজকে যে টপিকটা আসলে আপনি সিলেক্ট করেছেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এখন কম বেশি ঘরে ঘরেই বলা যায় যে থাইরয়েড ডিজিজ আক্রান্ত। এখন থাইরয়েড প্রবলেমটা আসলে শুরু হয়, ফার্স্টে বলি যে থাইরয়েডটা আসলে কি। এটা একটা হরমোনাল ডিজিজ। থাইরয়েড হরমোনটা অ্যাকচুয়ালি কাজ করে আমাদের যে মেটাবলিজম রেট আছে এটা রেগুলেট করতে হেল্প করে, ব্রেন ডেভেলপমেন্ট করে, পাশাপাশি আপনার কোলেস্টেরল লেভেল এবং ব্লাডের লেভেল গুলো নিউট্রালাইজ করে। এখন এই হরমোনটা যখন কম বা বেশি হয়, দ্যাট মিনস বাড়তি বা ঘাটতি হয়ে গেলেই প্রবলেমটা হয়। যখন নর্মাল লেভেল থাকে তখন মিনস ইউ আর ওকে, টোটালি আপনি সুস্থ আছেন। বাট যখন এটার ঘাটতি হয় তখন যে ডিজিজটা হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আর যখন এটা বাড়ে দ্যাট মিনস হচ্ছে হাইপার। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। থাইরয়েড হরমোন লেভেলটা যখন বেড়ে যায় মানে নর্মাল লেভেলের চেয়ে, তখন আমরা এটাকে বলি হাইপার থাইরয়েডিজম। এখন আসি যে নর্মাল লেভেলটা কত, আমি কখন বুঝবো যে আমি হাইপো নাকি হাইপার। নর্মাল লেভেলটা, থাইরয়েড লেভেল হ্যাঁ, আমরা যখন চেক ইনভেস্টিগেশন করি তখন হয় যে লেভেলটা হচ্ছে 0.5 to 5 মাইক্রোমোল পার লিটার। এই রেঞ্জটার মধ্যে যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে উনি সম্পূর্ণ সুস্থ। বাট 0.5 এর নিচে যখন আসবে তখন আমরা সেটাকে বলবো হাইপোথাইরয়েডিজম, এবং 5 এর উপরে যখন চলে যাবে তার রেজাল্টটা ইনভেস্টিগেট করার পরে তখন বলতে হবে উনি হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত। এখন এই দুইটার সিমটম আছে কিছু, সেগুলো আমি ইনফরমেশনে বলবো, আপনি যদি কিছু থাকে জিজ্ঞাসা করতে পারেন আমাকে। হ্যাঁ, আর আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করেছে মনিরা সুচি আপু। আমি দেখছি তোমাকে সামিয়া। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। আপু লাইভটা শেয়ার করবেন যেন সবাই জানতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বিশেষ করে থাইরয়েডে এখন আমাদের দেশের মেয়েরা বেশি আক্রান্ত হয়, তবে গত বছরগুলোর তুলনায় ইদানিং ছেলেরাও আক্রান্ত হচ্ছে। আর আমি একটু আপুর কাছে জানতে চাইবো যে মানে থাইরয়েডের যে সিমটম গুলো আপু, হ্যাঁ, সিমটম গুলো কি? হ্যাঁ, দুইটা ওই যে বললাম যে হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম সিমটম গুলা হাইপারের ঠিক উল্টো। কেমন? যেমন হাইপোথাইরয়েডিজম হলে আপনার হার্ট রেটটা কমে যাবে, প্রেশার লো আচ্ছা। থাকবে, অথবা আপনার এনার্জি বলে কিছুই থাকবে না, অল টাইম মনে হবে শুয়ে বসে থাকি, লেথার্জিক মনে হবে। ইভেন মেটাবলিজম রেটটা কিন্তু অনেক স্লো হয়ে যায়, কারণ থাইরয়েড হরমোন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হরমোন অ্যাক্টিভিটির কারণ কিন্তু আমাদের মেটাবলিজম রেটটা রেগুলেট করে। আর যখন স্লো হয়ে যায় তখন কিন্তু আপনার ডাইজেশন পাওয়ারটাও কমে যায়। অ্যাজ এ রেজাল্ট ওয়েট গেইন হয়। হাইপোথাইরয়েডে ওয়েট গেইন হয়, আর হাইপারে ওয়েটটা লস হয়। যেমন হাইপোতে কম থাকে, হাইপারে বেশি থাকে। এবার আপনি ইসে হাইপোথাইরয়েডিজমে কিন্তু ওই যে বললাম যে অবশ লাগে কিংবা কিছুতে এনার্জি লাগে না, মনে হয় শুয়ে বসে থাকি। হাইপারথাইরয়েডিজমে কিন্তু তার অপোজিট হয়, খুব হাইপার অ্যাক্টিভ থাকে পেশেন্ট, এবং যে খাবারই খায় খুব দ্রুত মেটাবলাইজ করে ফেলে। দ্যাট মিনস ওনারা কিন্তু শুকায়, খুব শুকনা থাকে, লিন অ্যান্ড ক্লিন থাকে। বাট হাইপোথাইরয়েডিজমে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়েট গেইন হয়। আর আমার কাছে ম্যাক্সিমাম পেশেন্টই আসে যে ম্যাম আমার তো ওয়েট গেইন হচ্ছে, থাইরয়েডের কারণে যে ওয়েটটা গেইন হয় এটা কি আমি কোনোদিন কমাতে পারবো কিনা। হ্যাঁ, কমানো সম্ভব, তবে এটা সময় সাপেক্ষ। নর্মাল একজন পেশেন্ট যে কিনা অনলি ওবেসিটি, তার ওয়েটটা যত দ্রুত কমানো যাবে, যে থাইরয়েডিজমে সাফার করছেন, ওয়েটটা কমাতে গেলে অবশ্যই অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। সাপোজ আমি আপনাকে একজন অবশ্যই ডক্টরের থাকতে হবে, মেডিকেশন চালু রাখতে হবে, যে মেডিসিন গুলা চলছে সেই অনুযায়ী চলতে হবে। সেকেন্ডলি আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। ডায়েট এন্ড মেডিকেশন ছাড়া আপনার কখনোই হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ওয়েট লস করা সম্ভব না। এটা আসলে একটা টিম ওয়ার্ক। তবে ওয়েট হ্যাঁ, কমবে। হ্যাঁ। আপু আমাদের পেজেও আমাদের যে ওয়েট লস গ্রুপটা আছে ওখানেও অনেকে জানতে চায় যে আমার থাইরয়েড আছে, তো থাইরয়েড থাকলে কি আমি ওয়েট লস করতে পারবো না, আমার তো ওয়েট বেড়েই যাচ্ছে হাইপোথাইরয়েডিজমে।
তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি, আপনাদের নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ানরা যেটা বলে থাকেন যে অবশ্যই হচ্ছে কমবে, তবে হচ্ছে সময় লাগবে। তো অনেকে সেই ধৈর্যটা ধরতে পারেন না, এবং অনেকে যেটা করেন যে হচ্ছে ডিপ্রেশনে চলে যান যে আমার ওয়েট লস হচ্ছে না। হ্যাঁ, এটার সঙ্গে ডিপ্রেশনের একটা সম্পর্ক আছে। আর নর্মালি আমরা যেটা জানি যে থাইরয়েড হরমোনের কারণে ব্রেইনের ফাংশনাল কিছু পরিবর্তন হয়, সেরোটোনিন হরমোনের পরিবর্তন হয়। তো এমনিতেই থাইরয়েড হরমোন যাদের লোয়ার লেভেল, হাইপোথাইরয়েডিজম, তারা হচ্ছে আপনার বিষণ্ণতায় ভোগে। তো এই জন্য আমরা এই টপিকসটা আমি নিয়েছি এই জন্য যে আপনার সাথে আমি এটা নিয়ে কথা বলতে পারবো। এবং দুটা লিঙ্ক আছে যে ওয়েট লস এবং ডিপ্রেশন দুটাই হচ্ছে হাইপোথাইরয়েডিজমের কারণে হচ্ছে। জি। তো সেই ক্ষেত্রে যে আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা আলোচনা করব, তার আগে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি শেয়ার করে দিন, কারণ আসলে আমরা লাইভের মধ্যে থেকে না অত শেয়ার করতে পারি না। আপনারা একটু কাইন্ডলি হেল্প করবেন যেন সবাই জানতে পারে। আমাদের দেশে থাইরয়েডের প্রচুর রোগী রয়েছেন, এবং ওনারা হচ্ছে অনেকে নিয়মিত ওষুধও খান না, কারণ অনেকে জানেই না যে থাইরয়েড লেভেল যদি কখনোই ঠিক না হওয়ার পর্যায়ে থাকে, আপু ভালো বলতে পারবেন, তাহলে কিন্তু সারা জীবন ওষুধ খেতে হয়। এটাই জি। হচ্ছে থাইরয়েডের যদি আপনার লেভেলটা ঠিক না হয়। আর যদি আপনার লেভেল ঠিক হয়ে যায়, সেটা হাইপো বলুন আর হাইপার বলুন, তাহলে কিন্তু মেডিকেশনের প্রয়োজন নেই। কিন্তু অনেকের না জানার কারণে তারা ইচ্ছে মতো ওষুধ খায় এবং ছেড়ে দেয়। তাদের জন্য মনে হয় যে এইরকম ইয়েগুলো থাকা উচিত, এই বিষয়গুলো জানা থাকা উচিত যে আমি যদি হুট করে থাইরয়েডের যে ওষুধগুলো, মেডিসিন গুলো, এটা যদি ছেড়ে দিই তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে। আপু কাইন্ডলি এটা একটু বলবেন। জি। বললাম তো যে ডক্টরের আন্ডারে অবশ্যই আপনাকে থাকতে হবে, এবং সাপোজ আপনার আপনি হাইপোথাইরয়েডিজমে সাফার করছেন, আপনাকে থাইরক্সিনের যে থাইরক্স মেডিসিনটা 25-এই আপনি মোটামুটি ভালো ফিল করছেন, কিংবা আপনার থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড হরমোন যেটা, সেটা আপনার ব্যালেন্সড হয়ে আছে। বাট আপনি যদি এটাকে ইরেগুলার করে ফেলেন, সাপোজ আপনি 1 মাস কন্টিনিউ করলেন, দেন আপনি আর ফলো আপ করলেন না, সেটা ডক্টর হোক আর ডায়েটিশিয়ান হোক, আপনি নিজে নিজেই ভাবছেন আমি একটা চেক আপ করে নিলাম, দেন আমার তো থাইরয়েড লেভেল নর্মালাইজ হয়ে আসছে, আমার মনে হয় মেডিসিন লাগবে না। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। একবার করে কিংবা 1 মাস ভালো হয়ে গেলাম, মেডিসিন নিজে নিজে বন্ধ করা যাবে না। ডক্টরই বুঝবে আপনাকে কত 25 থেকে 10-এ আনতে হবে নাকি 25 থেকে 50-এ নিতে হবে। যেটা মেডিসিনের কথা আমি বলছি, সেটা ডক্টরের আন্ডারে থেকে ডিসিশন নিতে হবে। নিজে নিজে অফ করলে কিন্তু থাইরয়েড যেটুকু আপনার হরমোনটা অ্যাক্টিভেট হয়েছিল, সেটা কিন্তু টোটালি আবার আন্ডার অ্যাক্টিভে চলে যাবে। তখন কিন্তু আপনি আর কোনোদিনও কিওর হতে পারবেন না। এই জন্য এই বোকামিটা আশা করবো আপনারা কেউই করবেন না। হ্যাঁ আপু, আপনি যেটা বলেছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা নিজেরা না বুঝেই আমরা কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া এই থাইরয়েড ওষুধ যেগুলো আছে, সেটা হাইপোথাইরয়েডিজম হোক বা হাইপার থাইরয়েডিজম হোক, আমরা নিজেরা কখনো এটা বন্ধ করব না। আপু এবার আমরা যেটা নিয়ে আসবো তার আগে আমি একটু লাইভটা শেয়ার করে নিব। সেটা হচ্ছে যে আহ, আমরা যেটা জানতে চাই যে থাইরয়েডে এমন কিছু ফুড আছে যেটা হচ্ছে আপনাকে ন্যাচারালি হিল করবে, আর হচ্ছে এমন কিছু ফুড আছে যেটা হচ্ছে আমাদেরকে বাদ দিতে হবে। এই ফুড গুলো আমরা খাবো না, খেলে হচ্ছে থাইরয়েডটা একসময় গিয়ে গয়টারে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। তার আগে আমরা একটু লাইভটা শেয়ার করে দিতে চাই। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আর এর মধ্যে আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা যে কোনো কোশ্চেন আস্ক করতে পারেন। আপনাদের যদি থাইরয়েডের প্রবলেম থাকে, কিংবা আপনাদের যদি থাইরয়েডের জন্য ওয়েট গেইন হচ্ছে না, অথবা হচ্ছে ওয়েট লস হচ্ছে না, যে কোনো কিছু সম্বন্ধে আপনারা প্রশ্ন করতে পারেন, থাইরয়েড সংক্রান্ত, ওয়েট সংক্রান্ত, এবং থাইরয়েডের সঙ্গে ডিপ্রেশন। আমি বেশ কতগুলো হচ্ছে গ্রুপে দেখলাম, যেটা সেটা হচ্ছে যে আমার থাইরয়েড আছে, আমি বিষণ্ণতায় ভুগছি কারণ আমার হচ্ছে ওয়েট লস হচ্ছে না। তো থাইরয়েডের সঙ্গে এমনিতে যেটা বলছিলাম আমি, ডিপ্রেশনের প্রবলেম রয়েছে, ডিপ্রেশনের সমস্যা হয় ন্যাচারালি, সেটা হরমোনের ইমব্যালেন্সের কারণে। আবার একই সঙ্গে যখন ওয়েট লস হচ্ছে না, এটা একটা ডিপ্রেশনের কারণ যে আমি কিছুতেই ওজন কমাতে পারছি না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের মেটাবলিক রেটটা কমে যায়।
থাইরয়েডের প্রবলেম হলে যেটা হয় আর কি, তো একজন স্বাভাবিক মানুষ তার মেটাবলিক রেট যেমন থাকে, সে যেভাবে তার ওয়েট লস করতে পারে দ্রুত স্বাভাবিকভাবে, সেটা কিন্তু হচ্ছে না একজন থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে। তো সেই জায়গাটায় আমরা কি করব, আমরা একটু সময় নিব, হয়তো বা আমাদের একটু সময় লাগবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, এটাই। কিন্তু তার মানে এই না যেটা কমবে না। জি। তো আপু একটু কাইন্ডলি বলুন যে হচ্ছে ইয়েটা আমাদের সুপার ফুড যেটা আর কি, থাইরয়েডের যে সুপার ফুড গুলো আছে এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। জি আপু। মেইনলি হাইপোথাইরয়েডিজমে ৩ টা সুপারফুড খুব ভালো কাজ করে। একটা হচ্ছে যে ম্যাঙ্গো আপনি স্লাইস করে আপনি যদি পানিতে সোক করে রাখেন ৫ মিনিট, দেন ছেঁকে যদি পানিটা খান, এটা কিন্তু হাইপোথাইরয়েডের জন্য খুব ভালো কাজ করে। সেকেন্ডলি আরেকটা হচ্ছে যে ড্রাই কোকোনাট, মানে আমরা নারকেল যেটাকে বলি। এটা নারকেল আপনি যেটা শুকনা অবস্থায় ওটা যদি আপনি ইসে করে সোক করে ওটাও খেতে পারেন, কিংবা আপনি কোনো একটা ভেজিটেবলের সাথেও খেতে পারেন। আদারওয়াইজ নারকেল তেল ৩-৪ চামচ যদি আপনি কোনো ফুড আইটেমে অ্যাড করেন, সেটার ফুড ভ্যালু যেমন বাড়ে, আর এটা কিন্তু আমাদের আয়োডিন অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, তার মানে থাইরয়েড হরমোনটাকে অ্যাক্টিভেট করতে হেল্প করে। আরেকটা জিনিস হচ্ছে কুলির যে ডালটা, এটা আসলে বাংলাদেশে খুব একটা পরিচিত না, আগে হতো উত্তরবঙ্গে, বাট এখন বাংলাদেশে আচ্ছা আচ্ছা। প্রোডাকশনটা নাই বললেই চলে। তবে ভারতের নর্থ বেঙ্গল সাইডটাতে কুলির ডাল নামে একটা ডাল আছে, যেটা কিনা আপনার হাইপোথাইরয়েডিজমের মানে সুপার ফুড হিসাবে কাজ করে। যেমন সেটা আপনি বিভিন্ন প্রসেসে রেসিপিতে খেতে পারেন। একটা হতে পারে যে আপনি ডাল নর্মালি যেরকম রান্না করি সেটা হতে পারে, কিংবা আপনি ডালটাকে রাতে ১ গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা ওটার সাথে যদি একটু লেবুর রস দিয়ে খান, তাহলেও কিন্তু আপনার খুব ভালো কাজ করে। তবে বাংলাদেশে কুলির ডাল অ্যাভেলেবেল না বললেও ভুল হবে, আমাদের প্রোডাকশন নাই, বাট ইম্পোর্ট করে আনা যায়। এবং আপনারা এটা যদি হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন, আমি আশা করব তারা যদি এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন, খুব ভালো হয় ভারত থেকে ইম্পোর্ট করে। কিংবা আমি যতদূর জানি আপু, আপনার মনে হয় একটা পেজ আছে, ওখানে কুলি ডালটা অ্যাভেলেবেল। আমি হ্যাঁ, যদি আমার পেজে অর্গানিক পেজ নকশা বাই স্যাম, ওখানে আমরা কুলির ডালটা আনার প্রক্রিয়া শুরু করেছি। ইনশাল্লাহ 7 ডেজ এর মধ্যে ওখানে অ্যাভেলেবেল হবে আর কি। এটা তো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। তো আর এটা আপনি যেটা বলছেন সেটা ঠিক, ইন্ডিয়ার উত্তরবঙ্গে এটা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে একসময় হতো, কিন্তু যেহেতু মানুষ আমরা যেটা করি যে নিজেদের যে পণ্যগুলো আছে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা না করে আমরা চিন্তা করি দেশের বাইরে যে জিনিস আছে সেটা খাবো। তো একসময় এই ডালটার জনপ্রিয়তা কমে যায় বা মানুষ এটা না খাওয়ায় এটা চাষ বন্ধ হয়ে গিয়েছে আমাদের দেশে। উত্তরবঙ্গে আগে চাষ হতো, এখন এই জন্য আমাদেরকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। তো আমরা আমাদের নকশা বাই স্যামের পক্ষ থেকে অর্গানিক যে আইটেম গুলো আনি, তো এর মধ্যে আমরা যখন দেখলাম যে থাইরয়েডের জন্য এটা খুবই ভালো, আমরা উদ্যোগ নিয়েছি। নকশা বাই স্যামে পাওয়া যাবে কুলির ডালটা। আর কুলির ডাল অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন স্যুপ হিসেবে, তারপর হচ্ছে আপনার যদি আপনি শুধু ডাল হিসেবেও খান এটা খুবই ভালো। আরো অনেক ডিজিজের বেশ ভেষজ ওষুধ হিসেবে কাজ করে কুলির ডাল। যেমন হচ্ছে কিডনির যে স্টোন গুলো হয়, কিডনির স্টোন গুলো হচ্ছে ন্যাচারাল এটা আপনার সারিয়ে তোলে। কুলির ডালের যে স্যুপ বলেন বা কুলির ডালের হচ্ছে ডালটা বলেন, অথবা কুলির ডাল দিয়ে যদি আমরা হচ্ছে ওরকম ভাবে যেমন মাসকলাই রুটি খাওয়া হয়, ওরকম ভাবে এটা এক ধরনের কলাই ডাল, ওইভাবে খাওয়া যায়, তাহলে এই জিনিসগুলো আমাদের খুবই হেলদি। আসলে আমাদের দেশের যে ফুড গুলো এটা দিয়ে কিন্তু আমরা ডায়েট করতে পারি, এবং এইটা করতে কারোরই কষ্ট হওয়ার কথা না। তবে আমাদের নিজেদের ভুলের কারণে এখন এগুলো আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। তো জি আপু। ইনশাল্লাহ আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে। একসময় আমরা সরিষার তেল রান্নায় ব্যবহার করতাম সবাই, তো মাঝে সয়াবিন তেলের জয় জয়কার ছিল, আবার সরিষার তেল আসছে, এরকমই আসলে ব্যাপারটা, যে মানুষ আবার তার শেকড়ের কাছে ফিরে যাচ্ছে। তো আপু এই এই বিষয়টা আসলে খুবই যে কুলির ডাল একটা ন্যাচারাল হচ্ছে আপনার সাপ্লিমেন্টের মতো, যেটা কিনা আপনার থাইরয়েডের যে হরমোনের ব্যালেন্স সেটা আমাদের শরীরে ঠিক রাখতে সাহায্য করবে। আবার একই সঙ্গে আপনি যেটা বলছিলেন নারকেল, নারকেলটা কিন্তু আমি একটু অ্যাড করি। নারকেলটা ডিপ্রেশনের পেশেন্ট যারা, তাদের জন্য খুব ভালো। হ্যাঁ, নারকেলটা আসলে হরমোনাল ব্যালেন্সের ক্ষেত্রে অনেক গুণ রয়েছে। শুকনো নারকেল যেটা আমরা, শুকনো নারকেলটা অনেকে হয় না যে ক্রেভিং হয়,
সুগার ক্রেভিং হয় যে আমি একটু মিষ্টি খেলে ভালো লাগবে ভালো লাগবে, কিন্তু তার ওয়েট অনেক বেশি, আমরা তাকে মিষ্টি খেতে নিষেধ করি ডায়েটিশিয়ান। সেই জায়গাটা থেকে উনি যদি একটু নারকেলটা শুকিয়ে রেখে দেন বয়মে করে, দেন ওনার ভালো লাগছে না, একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, উনি এক টুকরো নারকেলটা খেতে পারেন। তাতে কি হবে জানেন, এটা আপনার মানে ইয়াও খুব ত্বকটাও খুব গ্লেজি হয়। হ্যাঁ, খুব চমৎকার হয় ত্বকের কালারটা, এবং একই সঙ্গে আপনার খুব ভালো হরমোনের ব্যালেন্সে কাজ করে এই নারকেলটা। তো যে আমরা যারা ডিপ্রেশনের পেশেন্ট তাদেরকে বলি, যখন যদি আপনার এরকম মুড সুইং হয়, দেন ক্রেভিং হয় কিছু খাওয়ার জন্য, যে কিছু খেলে আমার ভালো লাগবে, তখন আপনি নারকেলটা ট্রাই করতে পারেন, তারপর কিসমিসটা ট্রাই করতে পারেন। তো আমার এখানে যারা থাইরয়েডের পেশেন্ট তাদেরকেও বলবো, কিসমিসটা আসলে খুবই ভালো, যে হরমোনের ব্যালেন্স রাখার জন্য আপনারা সারা রাত পানিতে কিসমিসটা ভিজিয়ে রাখতে পারেন, এবং হচ্ছে পরের দিন ভোরবেলা উঠে খালি পেটে খেতে পারেন। এটা আসলে ন্যাচারাল হরমোন ব্যালেন্সার। আর সেই সঙ্গে নারকেলটাও ট্রাই করতে পারেন। এগুলোতে আপনার ওয়েট খুব বেশি বাড়বে না, কিন্তু সারাদিন আপনার মন ভালো থাকবে, আপনার হরমোনের ব্যালেন্স ন্যাচারালি কাজ করবে। আপু, আমি একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চাই, যেটা এখন একটু বেশিই দেখা যায় নরমালি, সেটা হচ্ছে প্রেগন্যান্সি এবং থাইরয়েড। প্রেগন্যান্সির জি সঙ্গে মনে হচ্ছে যে থাইরয়েডটা একদম প্রেগন্যান্সি হলেই দেখা যায় যে ডক্টররা চেক করতে দেয় যে আপনার থাইরয়েড আছে কিনা। আপনি T3 T4 TSH লেভেলটা চেক করেন। তো সেই ক্ষেত্রে মানে এইটার সঙ্গে ইয়েটা কি, রিলেশনটা কি, কেন প্রেগন্যান্সির সঙ্গে হচ্ছে থাইরয়েডটা চলে আসছে? জি আপু, মেইনলি ব্যাপারটা হচ্ছে যে প্রেগনেন্সি কিন্তু গড গিফটেড একটা জিনিস। এটা আমি সবসময় বলি যে আমি যে মা হব, মাতৃত্বের স্বাদ নিব, এটার আগে কিছু প্রিপারেশনের দরকার আছে। এবং ওইটার প্রিপারেশন হিসাবে যদি আমরা কনসিভ করতে চাই, প্রি কনসিপচুয়াল একটা আইডিয়া হিসাবে আমরা কিছু চেক আপ করবো। এবং সব ডাক্তাররাই এখন বলে যে আপনার হরমোন চেক আপ করা আছে কিনা। এটার কারণ আছে, কারণ আপনার যদি থাইরয়েড হরমোন ইনঅ্যাক্টিভ থাকে কিংবা ওভার অ্যাক্টিভ থাকে, মানে ওয়েদার আপনি হাইপোথাইরয়েডিজমে সাফার করছেন কিংবা হাইপারে, আপনার কিন্তু অনেকগুলো প্রবলেম হবে। মেইনলি আমরা ফিমেলরা হাইপোথাইরয়েডিজমেই আক্রান্ত হই, হাইপারের রেটটা ফিমেলদের কম যদিও। এটার কারণ হচ্ছে যে আপনি যদি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হন এবং সেটা যদি আপনি তখন বেবি কনসিভ করতে চান, ফার্স্টেই যেটা হয় যে কনসেপশনে অনেক লেট হয় কনসিভ করতে। সেকেন্ড হচ্ছে যে আপনি কনসিভ করুন কিন্তু ফ্রিকোয়েন্ট মিসক্যারেজ হতে থাকে, একটা দুইটা তিনটে এভাবে মিসক্যারেজ হিস্ট্রি আছেই। এবং ম্যাক্সিমাম বাংলাদেশে আপনি যদি 50 জনের চেক আপ করেন, 20 জনেরই হচ্ছে মিসক্যারেজ হিস্ট্রিতে হাইপোথাইরয়েডিজম আছে। বাট আমরা আসলে এতটা চিন্তাও করি না, এতটা চেক আপ করি না, জানিও না যে আমাদের এটা আসলে ঠিক আছে কিনা থাইরয়েড লেভেলটা। ঠিক আছে কিনা লেভেলটা। জি। আরেকটা হয় যে আপনি বেবি কনসিভ করছেন, বেবি হয়েওছে, বাট নর্মালি হয় যে আপনার যদি আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড থাকে, দ্যাট মিনস আপনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হন, তখন বেবি কিন্তু স্ট্যান্টেড কিংবা ওয়াস্টিং আমরা বলি, যে ডাউন সিনড্রোম কিছু বেবি আছে যে নিউরোলজিক্যালি ওরা ডেভেলপমেন্টটা হয় না, ব্রেন ডেভেলপমেন্টটা অনেক স্লো হয়। সেক্ষেত্রে হয় কি যেমন বাচ্চা বেবিটা প্রেগনেন্সি সময় যদি মায়ের থাইরয়েডের প্রবলেম থাকে, তাহলে বাচ্চার নিউরো ডেভেলপমেন্টের প্রবলেম হয়, হতে পারে। জি। আর এই হতে পারে, প্রবলেমের মধ্যে সম্ভাবনা থাকে। সিনড্রোম, জি, অটিজম বলি, ডাউন সিনড্রোম বলি, এই বেবিগুলা কিন্তু হাইপোথাইরয়েডিজমের কারণেই ম্যাক্সিমাম হয়। আর মেইনলি যেটা হয় যে আপনার কিন্তু যখন প্রেগনেন্সিতে থাকেন তখন আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আপনার প্রি এক্লাম্পসিয়া হতে পারে। আপনার বাচ্চার যখন ডেলিভারির সময় আসে, যেটা খিঁচুনি আর কি, এটাও কিন্তু হ্যাঁ হ্যাঁ, হাইপোথাইরয়েডিজমের প্রিএক্লাম্পসিয়া যেটা, হ্যাঁ। থাকে। এখন আমাদের যেটা করতে হবে, আমি পুষ্টিবিদ হিসাবে আমার সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই চেক আপ করে নেবেন। সেকেন্ডলি, যদি আপনি বাচ্চার জন্মের 2 সপ্তাহের মধ্যে আপনার যদি মনে হয় যে বাচ্চা কোনো রকম অ্যাবনর্মালিটি শো করছে, তাহলে দেরি না করে 2 সপ্তাহের মধ্যেই ডক্টরের যে কোনো হরমোন স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়া উচিত। কারণ বাচ্চার এজ যখন 2 সপ্তাহ ক্রস করবে তখন কোনো ডক্টরই মেডিকেশন দিলে আর বাচ্চার কাজ করে না। যদি হয় সে ডাউন সিনড্রোম কিংবা স্ট্যান্টেড বেবি, 2 সপ্তাহের মধ্যে ট্রিটমেন্ট শুরু করলে আল্লাহ রহমত করলে সে কিওর হবে। বাট 2 সপ্তাহ ক্রস করে গেলে তখন আমার বাচ্চা কিওর হয় না। এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট, এটা আপনারা সবাই একটু নোট করে রাখবেন যে বাচ্চার জন্মের 2 সপ্তাহের মধ্যেই ট্রিটমেন্টটা শুরু করতে হবে যদি বাচ্চা কোনো অ্যাবনর্মালিটি শো করে। আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক জানলাম আপু, এটা আমারও জানা ছিল না যে থাইরয়েডের প্রবলেম যদি মায়ের থাকে
তাহলে বাচ্চার যদি কোনো অ্যাবনর্মালিটি শো করে দেন 2 উইকস এর মধ্যেই হচ্ছে বাচ্চার থাইরয়েডের যে ট্রিটমেন্ট সেটা শুরু করতে হবে। এবং তাহলে একটু বাচ্চার অভিভাবক যারা বাবা মা অনেক সময় নিউ প্যারেন্ট হলে যেটা হয় যে জানেও না যে বাচ্চাকে কিভাবে প্যারেন্টিং করতে হয়। তো যারা প্রেগনেন্ট আছেন এবং যারা হচ্ছে হবু মা, তাদের জন্য একটু বলবো আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনাদের যে থাইরয়েডের T3, T4, TSS এগুলো একটু কাইন্ডলি ফলো আপে থাকবেন এবং দেখবেন যে ঠিক আছে কিনা। প্লাস আপনার বাচ্চা হওয়ার পরে তার বিষয়টাও খেয়াল রাখবেন যে তার যে থাইরয়েডের লেভেল সেটা কি স্ট্যান্ডার্ড আছে কিনা, বা তার কমে কিনা বা বাড়ে কিনা। তা না হলে যে এই ধরনের প্রবলেমটা পরবর্তীতে 2 সপ্তাহ পরে গিয়ে আর ট্রিটমেন্ট করেও ভালো করা সম্ভব না। এবং এটার জন্য যে বাচ্চার আপনার ব্রেইনের ডেভেলপমেন্ট হয় না, কিংবা হচ্ছে বাচ্চা বিভিন্ন ধরনের অটিজমের শিকার হতে পারে। অটিজম আসলে অনেক ধরনের হয়। তো অনেকে দেখা যায় যে শুধু ভাবে যে কথা বলতে পারলো না বা হচ্ছে হাত পা নাড়াতে পারে না, এটাই অটিজম না। ব্রেইনের ফাংশনাল অটিজম আছে অনেক, যেগুলো আসলে অনেক মানে বিস্তারিত কথা বলতে হবে। এটা নিয়ে কথা বলতে গেলে ইনশাল্লাহ আমরা অন্য আরেকদিন বলবো এটা নিয়ে। তো আমরা একটু কমেন্টস গুলো পড়ি। শারমিন রহমান দেখছি, শারমিন রহমান আপু থ্যাংক ইউ সো মাচ। শারমিন রহমান আপু আবার বলেছেন সামিয়া তুমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, ভালো লাগে। থ্যাংকস এ লট আপু, ভালো থাকবেন, দোয়া করবেন। হাফিজুর রহমান ওয়াচিং, থ্যাংকস ভাইয়া। ওবায়দুল আলম সম্রাট ফলোইং, থ্যাংক ইউ আব্বু। আচ্ছা, আমরা এরপরে যেটাতে চলে যাব সেটা হচ্ছে যে বাচ্চাদের যে কথাটা বলছিলাম আমি, আর একটু প্রেগনেন্সির একটা পয়েন্ট আমাকে একটু ক্লিক করলো আপু, সেটা হচ্ছে প্রি অ্যাক্লামশিয়া। এটা কিন্তু একটা প্রেগনেন্ট মেয়ের জন্য খুবই রিস্কি একটা টার্ম, আমি যতদূর জানি আর কি। যে প্রি অ্যাক্লামশিয়ার ক্ষেত্রে অনেক সময় খিঁচুনিও হওয়ার সম্ভাবনা থাকে এবং হাই প্রেসারও হয়। তখন হচ্ছে দেখা যায় যে বাচ্চা গর্ভে থাকাকালীন তার মৃত্যু হতে পারে এটার কারণে, আমার জানা আছে যতটুকু। এবং এমনও হয় যে মায়েরও মৃত্যু ঘটে। এবং বাচ্চা যদি হচ্ছে প্রি অ্যাক্লামশিয়া হয়ে থাকে মায়ের, তখন দেখা যায় যে গর্ভ যে পূর্ণতা সেটা ওই সময়টা না গিয়ে আরো আগে বাচ্চাটা হতে পারে যে সিজারের মাধ্যমে তাকে পৃথিবীতে আনতে হতে পারে। তো এই বিষয়টা কিন্তু থাইরয়েডের সঙ্গে রিলেটেড। আপনারা অনেকেই জানেন অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া বা খিঁচুনি হওয়া যেটা, কিন্তু এটা জানেন না যেটা কেন হয়। আজকে আমরা যে আয়োজনটা করেছি থাইরয়েড নিয়ে কথা বলার পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে এটা একটা, যে হচ্ছে আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে প্রেগনেন্সিতে, দেন আপনি কি কি প্রবলেম ফেস করবেন। তো তাছাড়া রিয়াল আপু বললেন, আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে একটু ওই বিষয়গুলো একটু হাইলাইট করছি। দুটো ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে যে মা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি থাইরয়েডের পেশেন্ট কিনা, হলে আপনি মেডিকেশন নেবেন এবং একই সঙ্গে আপনি ডায়েটটাও মেনটেন করবেন, এক্সারসাইজ মেনটেন করবেন। আর খেয়াল করবেন বাচ্চা হওয়ার পরে আপনার বাচ্চার কি থাইরয়েডের প্রবলেম আছে কিনা, থাকলে সেটা অবশ্যই 2 সপ্তাহের মধ্যে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। একটু কমেন্ট করি। ইয়াসমিন জনি, সাবলীল উপস্থাপনা, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বেলি আহমেদ, চমৎকার লাগছে কথাগুলো, থ্যাংক ইউ মা। তুমি এটা শেয়ার করো আর তুমিও শোনো। আমার আম্মা এবং ওনার অনেক কলিগ আছেন যারা থাইরয়েডের পেশেন্ট। আমার আম্মা যখন আমার ছোট ভাই হয়, তখন হচ্ছে ওনার এই ছোট ভাই হওয়ার 2-3 মাস পরে ওনার থাইরয়েডের প্রবলেমটা ধরা পড়ে। তো সেটা অনেক বছর আগের কথা, তখন এত থাইরয়েডের পেশেন্ট ছিল না। এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে থাইরয়েডের পেশেন্ট, এমনকি বাচ্চারাও পর্যন্ত থাইরয়েডের পেশেন্ট। তো সেই ক্ষেত্রে যেটা, যে আমরা যারা আছি তারা অবশ্যই চেষ্টা করব এটা এই লাইভটা শেয়ার করার জন্য, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা কিনা যারা থাইরয়েডের পেশেন্ট তাদের কাজে লাগবে, যারা ডায়াবেটিকের পেশেন্ট তাদেরও কাজে লাগবে, এবং যারা হচ্ছেন কিনা ওয়েট লস করতে পারছেন না থাইরয়েডের জন্য, বা জানেন না যে আমার ওয়েট লস হচ্ছে না, আমি ডায়েট করছি প্লাস হচ্ছে দেখা যাচ্ছে আমি এক্সারসাইজ করছি, কিন্তু যেই পরিমাণ ওয়েট লস করার কথা সেটা হচ্ছে না, তাদেরও এটা কাজে লাগবে। তাই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যেন আমাদের সবাই উপকৃত হতে পারে, জানতে পারে এবং রাইট স্টেপটা নিতে পারে। তো তাসরিয়ার আপু, আমি এরপরে যে প্রসঙ্গটা যাব সেটা হচ্ছে যে ধরুন একজন মা প্রেগনেন্সিতে, হ্যাঁ, ওনার থাইরয়েড আছে।
তো সেই ক্ষেত্রে এমনিতে আমরা প্রেগনেন্সিতে সবাই যেটা বলে যে বেশি বেশি পুষ্টিকর খাবার খাও, বেশি বেশি খাবার খাও, এটা তোমার এই শরীর এই সময় খুব প্রয়োজনীয়। তো সেই ক্ষেত্রে আপনি ওনারা যদি ডায়েটের কথা বলেন যে কেমন ডায়েট হবে, একজন মা প্রেগনেন্ট এবং একই সঙ্গে তার থাইরয়েডও আছে, হ্যাঁ, তার হাইপোথাইরয়েডিজম, সেই ক্ষেত্রে উনি কি ধরনের ডায়েট হচ্ছে মেনটেন করবেন বা কোন বিষয়গুলো খেয়াল রাখবেন? প্রেগনেন্সিতে তো আসলে ৩টা ট্রাইমেস্টারে আমরা ভাগ করি। নরমালি যদি কোনো সুস্থ মার কথা চিন্তা করি, সেক্ষেত্রে ফার্স্ট ৩ মাসে ওরকম ক্যালোরি খুব একটা ওঠানামা করে না। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা ৩০০ থেকে ৩৫০ ক্যালোরি অ্যাড করি, নেক্সট ট্রাইমেস্টারে ওরকমই। কিন্তু যদি মা হাইপোথাইরয়েডিজমে থাকে এবং ওভারওয়েট থাকেন, হাইপোথাইরয়েডিজমের ম্যাক্সিমাম পেশেন্টই ওভারওয়েট থাকেন, ওভারওয়েট মায়ের ক্ষেত্রে ক্যালোরিটা আমরা আরেকটু কমিয়ে দিই। এবং হাইপোথাইরয়েডিজমের কারণে কিছু কিছু ফুড কিন্তু আমরা বাদ দিয়ে দিই। যেমন আমরা হাই প্রোটিন ডায়েট দিব, দ্যাট মিনস রেড মিট যেটা আমরা বলি যে গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা কিংবা হচ্ছে মগজ, এই জিনিসগুলো আমরা ওনার খাবারে অ্যাড করব, অবশ্যই পরিমাণ অনুসারে, ওনার ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে সেটা অবশ্যই ওনাকে রেড মিট যেটা আমরা সাজেস্ট করবো পরিমাণ অনুযায়ী বললাম, হ্যাঁ। আর সেকেন্ডলি হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওনার কিছু ভেজিটেবল অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, যেহেতু তিনি হাইপোথাইরয়েডিজমে সাফার করছে। গয়ট্রোজেনাস যেসব ভেজিটেবল আছে, গয়ট্রোজেনাস আমরা এই কারণেই বলি যে এই ভেজিটেবল গুলা যদি আমরা খাই তাহলে আমাদের আয়োডিন আরো বেশি অ্যাবজর্পশন কমে যাবে এবং আন্ডার অ্যাক্টিভ হয়ে যাবে থাইরয়েড হরমোনটা। সেই ভেজিটেবল আচ্ছা। হতে পারে ক্রুসিফেরাস, দ্যাট মিনস গুচ্ছ জাতীয়। ফুলকপি কিন্তু একটু ফুলের আচ্ছা। মতো, বাঁধাকপি, হ্যাঁ, ব্রকলি, হ্যাঁ। গুল্ম জাতীয় এই ধরনের সবজিগুলো আমরা অ্যাভয়েড করব। পালং শাক, সয়া সস, তারপর চীনা বাদাম, শিমের বিচি, এই খাবারগুলা কিন্তু ওনাকে অ্যাভয়েড করতে হবে। এই খাবারগুলা যদি উনি মেডিসিন খাচ্ছেন তবু এই খাবারগুলো উনি কন্টিনিউ করছেন তাহলে কিন্তু ওনার হাইপোথাইরয়েডিজম অবশ্যই কন্ট্রোলে থাকবেন না, তখন বেড়েই যেতে থাকবে। এই কারণে ক্রুসিফেরাস খাবারগুলো আমরা কম খাবো। সেকেন্ডলি হচ্ছে ওনাকে প্রচুর পরিমাণে গ্লুটেন ফ্রি খাবারগুলা নিতে হবে, মানে হাই ফাইবার রিচ খাবারগুলা। যেই সবজিগুলো আচ্ছা। বলেছি এই কয়টা বাদ দিয়ে কিন্তু আমাদের বাজারে প্রচুর সবজি আছে এখন শীতের সময়, সেগুলো কনজিউম করতে পারে। সেকেন্ডলি গ্লুটেন ফ্রি বলতে বলতে চাচ্ছি যে জব, বার্লি, তিসি কিংবা লাল আটার রুটি, লাল চালের ভাত, এগুলা কিন্তু জিঙ্কের খুব ভালো সোর্স এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু কাজ করে। তাহলে একটা খাবারই কিন্তু ওনার হাইপোথাইরয়েডে কন্ট্রোল করলো, সাথে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করলো। সেক্ষেত্রে উনি অবশ্যই গ্লুটেন ফ্রি ডায়েট গুলো, মানে হাই ফাইবার রিচ খাবার গুলো রাখতে পারে। আরেকটা জিনিস, উনি সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে খাতে, কারণ হচ্ছে সামুদ্রিক মাছে যে আয়োডিন থাকে, মানে লবণাক্ত পানির মাছ। সেক্ষেত্রে টুনা, ম্যাকারেল বা মাছ, লইট্টা মাছ, এগুলো আমরা খেতে ওনার খাদ্য তালিকায় ওনাকে অ্যাড করতে হবে। তাহলে ওনার যে আন্ডার অ্যাক্টিভ থাইরয়েডটা আছে সেটা অ্যাক্টিভ লেভেলে চলে আসবে এবং ব্যালেন্স হবে। আর সেকেন্ডলি আরেকটা জিনিস, উনি কিন্তু সুগারি ফুড একদমই খাবেন না। সুগারি ফুড কেন খেতে না বলছি, সুগারি ফুডের যে গ্লুকোজটা থাকে সেটা কিন্তু T3 আর T4 এর লেভেলটাকে প্রচুর বাড়িয়ে দেয়। আর এটা যখন বাড়ে টিএসএইচ টা অলরেডি কমে যায়, আর টিএসএইচ কমে যাওয়াই মানে কিন্তু হাইপোথাইরয়েডে আপনি আক্রান্ত। এই কারণে সুগারি কিংবা মিষ্টি জাতীয় খাবার যত কম খাওয়া যায়, লবণাক্ত জিনিস উনি বেশি খাবেন। তার মানে এটা না যে উনি পাতে কাঁচা লবণ খেয়ে ফেলবেন, তাহলে কিন্তু উনি যদি প্রেগনেন্সিতে, নর্মালি কিন্তু আমাদের বিপিটা হাই থাকে হাই ম্যাক্সিমামই থাকে। সবার, এটা কিন্তু করা যাবে না। লবণাক্ত পানির মাছ আমি খেতে বলেছি, আমি কিন্তু লবণ খেতে বলিনি। আর সেকেন্ডলি আর একটা যেটা উনি করতে পারে সেটা হচ্ছে যে উনি প্রচুর পরিমাণে বিচি বা বিচি জাতীয় খাবার খাবেন, মানে শস্য জাতীয়, কাঠবাদাম হতে পারে, আখরোট হতে পারে, মিক্স বাদাম হতে পারে, তবে বাদামের মধ্যে চীনা বাদামটা উনি অ্যাভয়েড করবেন। আর রেড মিটটা এই কারণেই আমরা খেতে বলি, রেড থাইরয়েডে মিটের, চীনা বাদামটা অ্যাভয়েড করতে হবে? জি, সব ধরনের বাদাম উনি খাবে কিন্তু চীনা বাদামটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। চীনা বাদামটা আবার গয়ট্রোজেনাস একটা ফ্লাভোনয়েডস থাকে, যার জন্য ওনার অ্যাক্টিভ হরমোনটাকে, থাইরয়েড হরমোনটা ইনঅ্যাক্টিভ হতে পারে। সেক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো। আর রেডমিটের কথা এই কারণেই বলছি যে হচ্ছে রেডমিটে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে, প্রলিন আর গ্লাইসিন, এটা কিন্তু আমাদের থাইরয়েড হরমোনটাকে অ্যাক্টিভ রাখে। দ্যাট মিনস আপনি হাইপোথাইরয়েডিজমে যে সাফার করছেন সেটা নিউট্রালাইজ করবে। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনার বলি, এটা অনেকেই জানেন না, আমরা ঢাকাতে কিন্তু পানি ফুটিয়ে খাই, ঢাকার বাহিরে কিন্তু আমরা খুব একটা পানি ফুটানোর অভ্যাস নাই। আমরা ডিপ টিউবওয়েল থেকে খাই কিংবা যে কোনো স্যালো টিউবওয়েল থেকে চেপে ডিরেক্টলি খেয়ে ফেলি। কিন্তু যারা কিনা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত
তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তারা পানিটা ফুটিয়ে খাবেন। কেন? পানিতে যে ক্লোরিনটা থাকে ডিপ টিউবওয়েলের পানিতে, আচ্ছা সেটা কিন্তু মিনারেল। ওই মিনারেলটা কিন্তু আচ্ছা আপনার থাইরয়েড হরমোনটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, আয়োডিন অ্যাবজর্পশনটা কমিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি যদি পানি ফুটিয়ে খান, মিনারেলটা কিছুটা লস হয়ে গেল, আপনার হাইপোথাইরয়েডিজমটা কন্ট্রোল হবে। এই ধরনের ডায়েট গুলা মেনটেন করলে আশা করছি যে কোনো পেশেন্ট ভালো ফিল করবেন। আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যে কথাগুলো বললেন, এটার মধ্যে যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আচ্ছা, একটা কমেন্ট আসছে, সুমন মিয়ান, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কতগুলো বাদাম, যেমন বাদাম আমরা সব বাদামই খেতে পারবে ওনারা যারা হচ্ছে থাইরয়েডের পেশেন্ট প্লাস প্রেগন্যান্সিতে, সেক্ষেত্রে কাঠবাদাম খেতে পারবে, কাজু বাদাম খেতে পারবে, কিন্তু চীনা বাদামটা খেলে গয়টারটা বাড়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলস যেগুলো, যেমন ব্রকলি, ফুলকপি, এইগুলো হচ্ছে বাদ দিবে, এগুলোতেও গয়টার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। দেন এছাড়া অন্যান্য যে ভেজিটেবলস গুলো আছে সেটা কন্টিনিউ করতে পারে। আর যেটা হচ্ছে আয়োডিন আছে, যেমন সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, আমরা সবাই জানি, সামুদ্রিক মাছগুলো খাবে। তবে কাঁচা লবণটা বাদ দিবে, কারণ কাঁচা লবণটা হচ্ছে আপনার বিপিটা হাই করে, প্রেগনেন্সিতে আপনি যেটা বলে এমনিতে বিপি হাই থাকে। তো খুব ভালো পয়েন্ট, আমরা যদি এই 3টা পয়েন্ট মেনে চলি, আশা করব যারা প্রেগনেন্সিতে আছেন প্লাস হচ্ছে থাইরয়েডের সমস্যা ফেস করছেন, তাদের জন্য ডায়েটটা মেনটেন করাটা সহজ হয়ে যাবে। আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে আপনারা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ থেকে আপনার রিপোর্টটা দেখিয়ে দেন হচ্ছে তার পরামর্শ মতো একটা ডায়েট চার্ট ফলো করলে, তাহলে আপনাদের ওয়েটটাও নিয়ন্ত্রণে থাকবে, প্লাস আপনার বেবির জন্য, আপনার জন্য, থাইরয়েডের মধ্যেও কিভাবে আপনারা নিরাপদ থাকবেন, সেটা একজন পুষ্টিবিদ, ডায়েটিশিয়ান এবং ডক্টরের ফলো আপে থাকলে আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর যেটা আর পরবর্তী যে একটা কোশ্চেন আছে আপু, আমি হচ্ছে আপনার সেই বিষয়টা আসতে চাই, যে ওয়েট লসের ক্ষেত্রে ধরুন যে টিনেজার, কিন্তু তার হাইপার থাইরয়েডিজম না, হাইপোথাইরয়েডিজম আছে, এই জন্য তার অনেক বেশি ওয়েট গেইন হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু আমরা দেখতাম যে অল্প বয়সী ছেলে অথবা মেয়ে কিন্তু ভীষণ মোটা, সে ওবেসিটিতে ভুগছে, তখন জানতাম না যে আসলে কেন হচ্ছে, এটা যে একটা হরমোনাল প্রবলেম, থাইরয়েডের জন্য এমনটা হচ্ছে, তখন সেটা ডিসকভার হয়নি। বাট যখন ট্রিটমেন্ট চলে আসলো, এরপরে কিন্তু অনেক রোগী আছে যারা কিনা টিনেজার এবং হচ্ছে হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত। সেই ক্ষেত্রে তারা যদি এই আপনি যে ডায়েটের কথাটা বললেন, প্রেগনেন্সিতে মেয়েরা যে ডায়েটটা ফলো করতে পারে, এই বিষয়গুলো কিন্তু তারাও বাদ দিতে পারে, তাই না? যে জি। ভেজিটেবলস কথা বললেন, তারপর চীনা বাদামের কথা বললেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সবার উচিত যে থাইরয়েডটা ফলো আপে রাখা। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে গবেষণায় দেখা গিয়েছে যে শিশু, কিশোর কিশোরী এবং হচ্ছে অ্যাডাল্ট ছেলে মেয়ে, আবার গিয়ে বয়স্ক, যে কেউ যে কোনো বয়সে থাইরয়েডের প্রবলেমে আক্রান্ত হতে পারে। তো আমরা সেটা কিভাবে বুঝবো? আমরা যেটা ইয়ে করি, আমরা যারা হরমোন নিয়ে কাজ করছি, যেহেতু ব্রেইনের সঙ্গে হরমোনের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে, ডিপ্রেশন নিয়ে কাজ করতে গেলে আমাদের এটা নিয়ে কথা বলতে হয়, জানতে হয়। সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে থাইরয়েড হরমোন এমন ভাবে ব্রেইনের সঙ্গে রিলেটেড যে ডিপ্রেশনটা আপনার তখনই আপনি ফিল করবেন, আপনি বুঝবেন না যে আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার মেজাজটা খিটখিটে লাগছে, আবার একই দিকে দেখা যাচ্ছে যে আপনার ঘুম ঘুম লাগছে, সারাদিন ঘুমানোর পর একটা স্লিপিনেস কাজ করে, মনে হয় যে একটু বসি, একটু শুয়ে থাকি, আপনাকে মুভমেন্টটা ভালো লাগবে না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সবকিছুতেই খুব বিরক্ত লাগবে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু ছোট বড় সবার ক্ষেত্রেই হতে পারে। আবার হচ্ছে স্কিনের রাফনেস হয়, যেটা আর কি, যে ত্বক শুষ্ক হয়ে যায়, তারপর হেয়ারের রাফনেস হয়, চুলটাও শুষ্ক হয়ে যায়। এগুলো থাইরয়েডের প্রবলেমটা আপনি যদি ডায়াগনোসিসে ধরা না পড়ে, কিন্তু এই প্রবলেম গুলো যদি আপনি ফেস করেন, তাহলে অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন এবং সেখানে গিয়ে আপনার প্রবলেমটা বলবেন, থাইরয়েডের টেস্ট করবেন। আর যদি থাইরয়েডের কারণে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সেটা টেস্টে আসবে। দেন আপনি মেডিকেশন নিন, আপনি পুষ্টিবিদের পরামর্শ নিন, ওয়েট লস বা ওয়েট গেইন যে কোনো কিছুর জন্য একজন
ভালো ডায়েটিশিয়ান এক্সপার্টের পরামর্শ নিন, সেই সঙ্গে মেডিকেশনটাও চালু রাখুন। তাহলে কি হবে যে আপনারা যে বিষয়টা যে আমরা কিভাবে বুঝবো ওটা আমরা বলে দিলাম যে এই সিমটম গুলো দেখলে আমরা ডক্টরের কাছে যাব এবং আমাদের টেস্ট করব। ডক্টর যে টেস্ট গুলো দেন সেটা করে নিয়ে আবার ডক্টরের কাছে গেলে উনি অবশ্যই আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আমাদের প্রবলেমটা কি হয়েছে। তারপর আমরা মেডিকেশনের সঙ্গে সঙ্গে প্রপার ডায়েট যেটা সেটাও ফলো করব। এটা কি হবে, আমাদের হিলিং এর প্রসেসটা ভালো হবে। আর একটা কথা যেটা যে শুরুতে যদি থাইরয়েডটা ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু এটা কিওর করা সম্ভব। বাট আপনি যদি দীর্ঘদিন হয়ে যায় থাইরয়েডের প্রবলেমটা চলতে থাকে আপনার শরীরের মধ্যে এবং আপনি এটার কোনো ফলো আপে নেই, হ্যাঁ, তাহলে কিন্তু মেডিকেশনও নিচ্ছেন না, প্রপার ডায়েটও করছেন না, তাহলে এই জায়গাটা থেকে আসলে বের হওয়া সম্ভব হয় না এবং আপনাকে লাইফ টাইম থাইরয়েডের যে মেডিকেশন গুলো সেটা নিয়ে নিয়ে নিতে হয়। এটা কিউরের সম্ভাবনাটা থাকে না। এবং অনেক সময় থাইরয়েড থেকে ক্যান্সারেরও সৃষ্টি হয়, গয়টার হয়, নডিউলের ক্যান্সার তৈরি হয়। এবং নট অনলি দ্যাট, আমরা যেটা জানি মেয়েদের ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুতে টিউমার, জরায়ুতে ক্যান্সারের সঙ্গে থাইরয়েডের একটা খুবই খুবই নিবিড় সম্পর্ক রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের কিনা জরায়ুতে টিউমার হয়, জরায়ুর ক্যান্সার হয় এবং হচ্ছে ব্রেস্টের টিউমার, ব্রেস্টের ক্যান্সার হয়, তারা অধিকাংশ ক্ষেত্রে 80% দেখা গিয়েছে যে তাদের হচ্ছে আপনার থাইরয়েডের প্রবলেম আছে, তাদের সিস্ট হয়েছিল এবং এই হরমোনের প্রবলেমে প্রপার মেডিকেশন তারা নেয়নি, প্রপার ট্রিটমেন্ট নেয়নি, ফলো আপে থাকেননি এবং এই বিষয়টাকে অবহেলা করেছেন। এবং এইটা থেকে যে আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সার থেকে অতিরিক্ত অবস্থায় গেলে কেমোতেও কাজ হয় না, তখন মানুষের মৃত্যু হতে পারে। সেম থিং মেয়েদের ক্ষেত্রেও তাই, যে জরায়ুর ক্যান্সার হলে মৃত্যু হতে পারে। যে কোনো ক্যান্সারই হচ্ছে মরণঘাতী। তো আমরা অবশ্যই মেয়েরা বিশেষ করে বিষয়গুলো লক্ষ্য রাখবো। এবং ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, গলগণ্ড হয়, গয়টার রোগ হয়, থাইরয়েডের প্রবলেম থাকলে ছেলেরাও আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সবসময় ফলো আপে থাকার চেষ্টা করবেন যদি এই ধরনের কোনো সিমটম আপনাদের ভিতরে থাকে। আমরা ফিরে আসছি আমাদের একটা কমেন্ট আছে, সুমন মিয়া বলেছে গুড ইনিশিয়েটিভ, ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। বেলি আহমেদ, আই এম ভেরি প্রাউড। থ্যাংক ইউ মা। তো আমরা প্রায় আমাদের হচ্ছে লাইভের শেষের দিকে চলে আসছি। সেই জায়গাটা থেকে আমরা যেটা বলতে চাই যে আপনারা যারা থাইরয়েডের পেশেন্ট আছেন তারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের পুষ্টিবিদ আছেন তাসরিয়া রহমান রিয়াল, উনি আপনাদেরই হচ্ছে প্রশ্নের উত্তর দিবেন যদি আপনাদের কিছু জানার থাকে। আর ওয়েট লসের ক্ষেত্রে যেটা আমরা বলবো, আমরা এখন একটু ওয়েট লস নিয়ে আসবো। যে আপু যারা থাইরয়েডের পেশেন্ট আছে তারা কিভাবে ওয়েট লসটা করতে পারে, মানে তারা ওয়েট লসের ক্ষেত্রে কি জিনিসগুলো ফলো করবে। অনেকে হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায় যে ওয়েট লস হতে দেরি হয়। সেক্ষেত্রে তারা মানে কোন বিষয়গুলো একটু মাথায় রেখে তারা ওয়েট লসের চিন্তা করবে। তারা যেহেতু দ্রুত ওয়েট লস করতে পারছে না সেহেতু ডিপ্রেশনে যাওয়াটা আসলে ওনাদের কাছে মনে হয় যে এটাই স্বাভাবিক। সবাই খুব দ্রুত ওয়েট লস করে কিন্তু আমি পারছি না। হুম, আমি জিম করছি, অনেকে দেখা যায় জিম করে, তারপর হচ্ছে খুব ক্রাশ ডায়েট করে, মেডিকেশনও নিচ্ছে কিন্তু ওয়েট লস হচ্ছে না। সেই জায়গাটা ওনারা অনেক বেশি ডিপ্রেসিভ হয়ে যায়। তো আপনি যদি কাইন্ডলি বলেন যে ওনাদের জন্য ডায়েট এরিয়াটা কেমন হবে। জি,
অ্যাকচুয়ালি ডায়েট জিনিসটা কিন্তু রাতারাতি ব্যাপার না, ব্যাপারটা কিন্তু এত বেশি হালকা করে নিলে চলবে না। যেহেতু আপনি একটা ডিজিজে আক্রান্ত হয়েই গেছেন, অলরেডি হাইপোথাইরয়েড আপনার আছে, পাশাপাশি আপনি ওবিসিটিতে সাফার করছেন, তার মানে কিন্তু আমাদেরকে দুইটা বিষয় চিন্তা করতে হচ্ছে। একটা হচ্ছে আপনার থাইরয়েড হরমোনটাকে কিভাবে অ্যাক্টিভ রাখবো, সেকেন্ডলি হচ্ছে কিভাবে আপনার ওজনটা কমাবো। এটা হচ্ছে একটা ডায়েটেশিয়ানের পরামর্শের কথা বলছি। সেকেন্ডলি হচ্ছে যে আপনি কোনো ডক্টরের আন্ডারে যেহেতু আছেন, অবশ্যই আপনার একটা মেডিকেশন চলছে, এবং রেগুলার ফলো আপ করা এই ডক্টর হোক আর ডায়েটেশিয়ান হোক, এটা কিন্তু ফার্স্টলি আপনাকে করতেই হবে। 1 মাস গেলাম দেন কাজ হলো না, কিংবা আমার হাফ কেজি ওজন কমলো, তার মানে ডায়েটেশিয়ান ভালো না, বিষয়টা কিন্তু এটা না। রেসপন্স রেট কিন্তু পেশেন্ট বাই পেশেন্ট ভ্যারি করে। আপনি যেহেতু হাইপোথাইরয়েডে আছেন, আপনার মেডিকেশন চলবে, পাশাপাশি আমি যেসব জেনারেলাইজ ইনফরমেশন বললাম সেটা সবার জন্যই কম বেশি প্রযোজ্য, কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। এই কারণেই বলছি যে আপা একটু আগে বলছিল যে যিনি কিনা টিনেজ এবং ওবেস, তার ডায়েট চার্টটা কেমন হবে। আবার আপা একটু আগে আরেকটা কোশ্চেন করেছেন, যিনি কিনা প্রেগনেন্সিতে আছেন এবং হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত, তার ডায়েটটা কেমন হবে। তার মানে ক্যাটাগরি কিন্তু আলাদা, হাইপোথাইরয়েড কমন, কিন্তু পেশেন্ট টু পেশেন্ট কিন্তু ক্যাটাগরি ভ্যারি করছে, দ্যাট মিনস ডায়েট চার্টটাও ভ্যারি ভ্যারি করছে। করে। হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং প্রপার ফলো আপ করতে হবে। আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমি যেহেতু একটা ডিজিজ আক্রান্ত, আমাকে সময় নিয়ে সেটা ট্রিটমেন্টের পেছনে অবশ্যই টাইমটা ব্যয় করতে হবে এবং রেগুলার চেক আপটা করতে হবে। এখন আপনি ফার্স্টলি করতে পারেন যে আপনাকে যে ডায়েটারি গাইডলাইন এবং মেডিকেশন দেওয়া হয়েছে সেটা আপনি ফলো করলেন। সেকেন্ডলি আপনার ওজনটা কমানোর জন্য আপনার অ্যাক্টিভিটি লেভেলটা কিন্তু রান করতে হবে, আপনাকে কিছু অ্যাক্টিভ কাজ করতে হবে যেটা আপনার এই ফ্যাট গুলা বার্ন করবে, অলরেডি যেটা জমে গেছে। আমি কিছু ক্যালোরি কমিয়ে দিলাম, আপনি কিন্তু কিছুটা ক্যালোরি কম পেলেন, বাট আপনি যেটা অলরেডি ওবেজে আছেন সেটা কিন্তু আপনাকে ক্যালোরি বার্ন করতে গেলে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। যে তাই ক্যালোরিটা কনজাম্পশন হয়েছে ওটা তো বার্ন করতে হবে, তা না হলে তার ওয়েট লস হবে না। এটাই যে আপনি তো অলরেডি বেশিতেই আছেন, সেটা তো আপনাকে বার্ন করতে হবে। আমি ডায়েটের মাধ্যমে কিছুটা ব্যালেন্স করে দিলাম, কিন্তু যেটা আপনি এক্সট্রা হয়েই আছেন অলরেডি, সেটা বার্ন করতে গেলে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, লাইক আপনি দৌড়াতে পারেন, হাঁটতে পারেন সজোরে, যেটা ঘাম ছোটানো হাঁটা বলি, ওই ওয়াকিং টকিং না, যে হাঁটছি গল্প করছি বিষয়টা এরকম না। সুইমিংটা খুব ভালো কাজ করে ওয়েট লসের ক্ষেত্রে, যদিও ঢাকাতে আসলে পুকুর পাওয়াটা খুব কঠিন। সুইমিং পুল আপনি ইউজ করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে আপনি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাসাতেই করতে পারেন, সেটা কার্ডিও হোক, কিংবা আমরা কিছু আমাদের চেম্বারে আসলে আসলে পেশেন্টকে কিছু প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হয়, লাইভে আসলে এত কিছু বলাও যায় না। তবে আপনাকে মনোবলটা শক্ত রাখতে হবে। আর আপনি এই ওয়েট কমছে না এটার জন্য যদি উল্টা স্ট্রেসে পড়ে যান, তাহলে কিন্তু ওয়েট কমবে না, উল্টা আরো বাড়বে। কারণ আপনার সেরাটোনিন হরমোন সিক্রেশন বেড়ে যাবে, থাইরয়েড হরমোন প্রোডাকশনটা কমে যাবে, হ্যাঁ, আলটিমেটলি হাইপোথাইরয়েডিজমটা বাড়বে, আপনার ওয়েটটাও বাড়বে, কিন্তু আপনি আর ওই সে আগের অবস্থায় যেতে পারছেন না। এই যেতে জন্য আপা পারবেন। এটা পারবে, উনি যেহেতু ট্রমা স্পেশালিস্ট, যে সেরাটোনিন হরমোনটা আসলে কিভাবে কাজ করে। এই কারণে আমি বলবো যে হতাশ না হয়ে আপনি যেটা প্রবলেম আসছে সেটা ফেস করেন, এবং আপনি প্রপার গাইডেন্সে থাকেন, একজন ডক্টর, একজন ডায়েটিশিয়ান, আর সাথে সাথে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। আশা করি আপনি ভালো ফল পাবেন। যেই পেশেন্ট হন, চেম্বারে আসুন কিংবা আপার সাথেও যোগাযোগ করতে পারেন, ওনারা আপনাদেরকে পথ দেখাতে পারবে আসলে। তো আমাদের যেটা বলছিলেন উনি, যে সেরোটোনিন হরমোন, যেটা আপনি যদি খুব স্ট্রেসে থাকেন যে আমার ওয়েট কমছে না, এখন আমার কি হবে, আমার তো দিন দিন আমি মোটাই হয়ে যাবো, আমি তো ওয়েট কমাতে পারবো না, এটা যদি ফিল করেন সব সময়, তাহলে আপনি স্ট্রেসে থাকবেন। তো স্ট্রেস থেকে যেটা হয় আর কি, তখন সেরোটোনিন হরমোনের যে লেভেলটা সেটা কমে যায়। একই সঙ্গে হচ্ছে আপনার থাইরয়েডের যে থাইরক্সিন হরমোন, সেটার লেভেলও কমে যায়। তাহলে কি হবে, আপনার হাইপোটা আরো বেড়ে যাবে, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজমটা বেড়ে যাবে। একই সঙ্গে আপনার সেরোটোনিন হরমোনের লেভেলটা কমে যাবে এবং আপনি আরো বেশি স্ট্রেস ফিল করবেন। আর একই সঙ্গে আপনি আরো বেশি হচ্ছে মানে ওয়েট গেইন করতে থাকবেন। মানে এগুলো আসলে একটার সঙ্গে আরেকটা কো রিলেটেড। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আমরা সবসময় পজিটিভ থাকবো যে হ্যাঁ, অবশ্যই আমার ওজন কমবে, যদিও সেটা আস্তে আস্তে, কিন্তু তার মানে এই না যে আমি ওজন কমে না, ওজনটা কিন্তু আপনার খুব দ্রুত বাড়েনি, হ্যাঁ, ওজনটা বেড়েছে আস্তে আস্তে, কমবেও আস্তে আস্তে, কিন্তু অন্যের হয়তো বা একটু বেশি দ্রুত কমে, আপনার হয়তো বা অতটা দ্রুত কমবে না, তবে কমবে। এবং আপনাকে ধৈর্য সহকারে এটা নিয়ে লেগে থাকতে হবে। তো এখন যেটা, সেটা হচ্ছে যে আপনার আমরা একটা অফার দিচ্ছি আমাদের গ্রুমিং ফ্রিক্স এর পক্ষ থেকে। সেটা শুধু থাইরয়েডের পেশেন্টদের জন্য নয়, সব পেশেন্টদের জন্যই। যারা ওয়েট লস প্ল্যান করতে চান,
যারা ডায়েট চার্ট নিতে চান, আমাদের অভিজ্ঞ পুষ্টিবিদ এবং ডায়েটিশিয়ানরা রয়েছে। আপনারা অনলাইনে আমাদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের পুষ্টিবিদদের সঙ্গে যোগ দিতে পারেন, এবং ওনারা আপনাদেরকে ফার্স্ট যে কাউন্সিলিংটা করবেন সেটা ফ্রি। এখানে ডায়েট চার্টও দেওয়া হবে, ফ্রি ডায়েট চার্ট, এবং উইদাউট ফি আমরা প্রথম ভিজিটটা একদম ফ্রি করে দিচ্ছি আমাদের পেজের যারা আছেন তাদের জন্য। এবং আমাদের এখানে 3 জন নিউট্রিশনিস্ট আছেন, আর একজন যে চিফ নিউট্রিশনিস্ট আছেন উনি অনলাইনে দেখছেন না, উনি অফলাইনে ওনার চেম্বারে দেখছেন। আপনারা চাইলে ওনার চেম্বারে গিয়ে দেখা করতে পারেন, আমাদের পক্ষ থেকে সেখানে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। আর একই সঙ্গে আপনারা যখন অনলাইনে ভিজিট করবেন, সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের পুষ্টিবিদদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো আমাদের যে 3 জন পুষ্টিবিদ আছেন তারা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, সেটা সকাল 7টা থেকে 9টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা আমাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। প্রথম যে অ্যাপয়েন্টমেন্ট সেটা একদম ফ্রি, এবং এখানে আপনারা কোনো ভিজিট দিতে হবে না, ফ্রি ডায়েট চার্ট পাবেন, ফ্রি কাউন্সিলিং পাবেন, এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা সরাসরি পুষ্টিবিদ আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন, এবং আপনাদের পরামর্শ ওনারা আপনাদের দিতে পারবে, আপনাদের কথাগুলো শুনতে পারবে, এবং আপনাদের সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, ফেস টু ফেস যে কনভারসেশন সেটার সুযোগ রয়েছে। তো আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন যেন অনেকেই জানতে পারে, এবং এই কথাগুলো যাদের শোনা প্রয়োজন তারা এটা শুনতে পারে। কারণ আমরা যত বেশি মানুষ জানবে তত বেশি এই রোগটা যে নিয়ন্ত্রণ সেটা সম্বন্ধেও মানুষ জানবে। হ্যাঁ, কারণ আমাদের বাংলাদেশে অনেক রোগী রয়েছে, আমি জানি যে অনেকেই থাইরয়েড নিয়ে কথা বলেন, তবে আমরা এতটা বিস্তারিত যেভাবে বললাম এভাবে কেউ বলেন না। আমরা আশা করব এই জন্য সবাই সবার উপকারের জন্য লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনারা যারা ফ্রি ডায়েট চার্ট চান, যে কোনো পেশেন্ট, যেমন ডায়াবেটিকের পেশেন্ট হতে পারেন, আপনার ডায়াবেটিকের জন্য একটা ডায়েট চার্ট প্রয়োজন, অথবা আপনি কিডনি পেশেন্ট আপনার একটা ডায়েট চার্টের প্রয়োজন, আমরা ফার্স্ট কাউন্সিলিংটা ফ্রি রাখছি, ভিজিটটা ফ্রি রাখছি। আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে, আপনার কোনো অসুস্থতা থাকলে সেটার যে পেপারস গুলো আছে ডক্টরস এর, সেগুলো সাবমিট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে, এবং ওগুলো দেখে আমরা আপনাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো আমাদের পুষ্টিবিদের গ্রুমিং ফ্রিক্স এর পক্ষ থেকে। আর আপনারা অ্যাপয়েন্টমেন্টের টাইমটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, আপনারা 1 বাই 1 সিরিয়াল পাবেন, এবং জুম মিটিং এর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাদেরকে আমরা সরাসরি আমাদের পুষ্টিবিদের সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট সেটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, এবং এই বিষয়টা খেয়াল করবেন যে আমরা যদি চাই তাহলে নিজেদের যত্ন নিলে, ফলো আপে থাকলে আমরা অবশ্যই বেটার থাকতে পারি। শুধু রোগের দোষ দিলেই হবে না। এখন আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে জীবনযাত্রা, তাতে আমরা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাব। কারণ আমরা সবাই এখন যে খাবারগুলো খাচ্ছি এগুলো হাইলি মডিফাইড ফুড, হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড ফুড, জিএম ফুড। তো এই জিএম ফুডের অবশ্যই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। আপু কি আমার সঙ্গে একমত? জি আপু, অর্গানিক ফুড আসলে হেলদি একটা ফুড, জিএম ফুড, মডিফাইড ফুড, ফর্টিফাইড ফুড সবকিছুরই আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আর অর্গানিক ফুড যতটা ভরসা করব ততটা হেলদি থাকা সম্ভব। তো আমরা এটাই বলছিলাম যে আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে জীবনযাপন, আমরা বাইরে বের হই না, আমরা খোলা বাতাসে হাঁটাচলা করি না, ঘরের মধ্যে থেকে আবার অফিসে যাই, আবার ঘরে ফিরে আসি, এই যে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন, তার জন্য কিন্তু আমরা নানা ধরনের ডিজিজ ক্যারি করছি। তো আমাদের লাইফস্টাইলেও চেঞ্জ আনতে হবে, নিজেদের গ্রুমিং করতে হবে। একই সঙ্গে কিভাবে আমরা গ্রুমিংটা নিজের ভালোর জন্য করতে পারি, আমরা সময় নিয়ে কমপক্ষে 20 মিনিট হাঁটবো, ভালো খাবার খাওয়ার চেষ্টা করব, এবং একই সঙ্গে আমরা একটু মাঝে মাঝে কান্ট্রি সাইড যেটা আর কি, মানে ভিলেজের দিকে বেড়াতে যাবো, যে জায়গাটা আপনি ফ্রেশ এয়ার পাবেন। হ্যাঁ, যে ঢাকাতে আমরা যারা থাকি আমাদের এয়ারটাই পলিউটেড। তো এখানে থাকলে আপনার লাংসে প্রবলেম হবে, এবং আপনার বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে আমরা সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকবো না, আমাদের বাইরে কাজ না থাকলেও আমরা মাঝে মাঝে প্রকৃতির মাঝে যাব ফ্রেশ এয়ারের জন্য। আর সেই সঙ্গে এখন যেহেতু করোনার সময় অবশ্যই আমরা চেষ্টা করব যে কিভাবে হাইজিন মেনটেন করে আমরা থাকতে পারি। এজন্য আমাদের ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করব, এমন খাবারগুলো খাবো যাতে আমাদের ইমিউনিটি
বাড়ে। এর আগের এপিসোড গুলোতে আমরা বলেছি যে করোনাতে কিভাবে আমরা আমাদের ইমিউনিটিটা বাড়াতে পারি, ভিটামিন ডি নিয়ে আমরা বলেছি। আপনারা কাইন্ডলি আমাদের যে পেছনের এপিসোড গুলো সেগুলো দেখবেন, ওখানে আছে যে ভিটামিন ডি কি পরিমাণ খাবেন, কিভাবে খেলে আমাদের অটো ইমিউন ডিজিজ গুলো কম হবে এবং শরীরে ইমিউনিটি বাড়বে, আমরা করোনার সঙ্গে যুদ্ধ করতে পারবো, এই সবকিছুই আছে ওখানে। আর আজকে আমরা বললাম স্পেশালি থাইরয়েড পেশেন্টের জন্য। আরেকটু কথা বলে যাই, ভিটামিন ডি এবং থাইরয়েড দুটোও কিন্তু ইন্টার রিলেটেড। হ্যাঁ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলেও কিন্তু থাইরয়েডের প্রবলেমটা হয়। সো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো মেনটেন করতে, আমরা এভাবে খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। আর আপু এখানে 3টা সুপার ফুডের কথা বলেছিলেন। একটা হচ্ছে পাকা আম সক করে রেখে দেন হচ্ছে সেই পানিটা খাওয়া, এটা হচ্ছে আপনার থাইরয়েডের যে হরমোনের ব্যালেন্স আপনার বডিতে সেটা ঠিক রাখবে। আর একটা বলেছেন হচ্ছে ড্রাই কোকোনাট। হ্যাঁ, কোকোনাটটা হচ্ছে আমরা একদম যেটাকে বলে হচ্ছে একটু খোসা সহ, হালকা খোসা সহ ওটাকে কেটে নিয়ে আমরা একটু রোদে ড্রাই করে নিয়ে আমরা ফ্রিজে রেখে খেতে পারি, অথবা হচ্ছে একটু হালকা ড্রাই করে সানলাইটে রেখে ওটা খেতে পারি। এটা উনি যেমন সাজেস্ট করলেন থাইরয়েড হরমোনের জন্য, আমি সাজেস্ট করছি আপনাদের হচ্ছে মেন্টালি ওয়েলবিং, যেটা ভালো থাকা, মন প্রফুল্ল থাকা, এই বিষয়ের জন্য এটা আসলে খুবই ভালো কাজ করে। এবং আপনারা খেয়ে দেখবেন, যাদের ফুড ক্র্যাভিং হয়, দুপুরে খাওয়ার পরে মিষ্টি খেতে ইচ্ছে করে, তারাও খেয়ে দেখবেন। খুব বেশি ওয়েট গেইন হবে না, কিন্তু আপনাদের ত্বকটা উজ্জ্বল হবে। যেটা আমরা বলি যে বয়স কমিয়ে রাখা, কারণ আসলে আপনি তরুণ থাকবেন। আপনি ট্রাই করতে দেখুন 1 মাস। হ্যাঁ, নারকেলটা আসলে খুব উপকারী, আপনি যেভাবে বলুন না কেন। আর আপু বলেছেন নারকেল তেলের কথা, ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমরা কিন্তু এটা খাওয়ার প্র্যাকটিস করতে পারি। ভার্জিন কোকোনাট অয়েলটাও খুবই ভালো মাইন্ডের জন্য এবং বডির জন্য, দুইভাবেই খুব ভালো। ভার্জিন কোকোনাট অয়েল যেটা হচ্ছে কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল, যেটা হচ্ছে আগুনের হিটে হয় না, ওইটার কথা বলছি আমরা। সোনিয়া মিনহাস, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। লাইভটা শেয়ার করবেন যেন আপনার মতো আরো অনেকেই বিষয়গুলো জানতে পারে এবং সবার উপকার হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। খুব ভালো লাগলো লাইভে জয়েন করেছেন, এই জন্য আমাদের সঙ্গেই থাকবেন, মুভিং ফ্লিক্স এর সঙ্গেই থাকবেন। আমি লাস্ট আর একটা কথা বলে শেষ করব, যেটা একটা অপরিচিত শব্দ আমাদের কাছে। আপু হচ্ছে কুলিথের ডাল। হ্যাঁ, কুলির ডাল এটা এক ধরনের কলাই ডাল। আমরা যেমন মাসকলাই খাই, আমাদের দেশে মাসকলাইটা এখনো পাওয়া যায়। আই ডোন্ট নো ভবিষ্যতে পাওয়া যাবে কিনা। এই ডালটাও আমাদের দেশে পাওয়া যেত, উত্তরবঙ্গে হতো, কিন্তু এখন সেটার চাষ বন্ধ হয়ে গিয়েছে। পিঙ্কি রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, লাইভটা জয়েন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। লাইভটা আমরা ইউটিউবে দিয়ে দিব এবং ইউটিউবের চ্যানেল লিংকটাও শেয়ার করে দিব, আপনারা লাইভটা দেখতে পারবেন, সেভ করা থাকবে। আশা করি দেখবেন, কারণ আপনি যেহেতু শেষের দিকে জয়েন করেছেন, অনেক ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা কথা বলেছি, ওয়েট লস নিয়ে, ডায়েট নিয়ে এবং থাইরয়েড নিয়ে। কাইন্ডলি শুরু থেকে দেখলে বুঝতে পারবেন। তো কুলির ডালটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। কুলির ডালটা আমি কেন আমাদের অর্গানিক পেজ থেকে আনতে যাচ্ছি, আপু যেটা বলছিলেন, হ্যাঁ আমাদের আনার প্রক্রিয়া চলছে। কারণ আমি নিজেই যখন এটা সার্চ দিলাম এবং দেখলাম যে আসলে এটা বাংলাদেশে কোথাও নেই, হ্যাঁ অনলি একটি ওয়েবসাইটে আছে, তখন আমি চেষ্টা করলাম যে ঠিক আছে আমার অর্গানিক পেজে আমি এই পণ্যটাকে অ্যাড করব। আর এত বেনিফিটেড একটা খাবার, যেটা কিনা অর্গানিক, যেটা কিনা খেলে আপনার কিডনির স্টোনটাও হচ্ছে থাকবে না, একই সঙ্গে এটা আরো অনেক উপকারিতা আছে ডায়াবেটিসের জন্য, প্লাস হচ্ছে থাইরয়েডের জন্য। তো এই কুলির ডালটা আমরা বিভিন্ন ভাবে খেতে পারি, স্যুপ করে খেতে পারি, তারপরে হচ্ছে আমরা এটাকে ডাল হিসেবে খেতে পারি, রুটি করে খেতে পারি, আরো নানান ধরনের ওয়ে আছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কুলির ডাল নিয়ে আরো বলবো। তো আমার যে পেজ আছে অর্গানিক ফুড পেজ নকশা বাই স্যাম, ওখানেও হচ্ছে আপনারা পাবেন, ওটা আপনারা দেখে নেবেন, লিংক দিয়ে দিব আমরা। পিঙ্কি রহমান, থ্যাংকস আপি, ইউটিউব চ্যানেলটা লিংক দিয়ে উপকৃত হবো। হ্যাঁ শিওর আপু, আমি লাইভ শেষে ভিডিওটা সেভ করা থাকবে, আপনারা আমার টাইমলাইনে দেখতে পারবেন এবং একই সঙ্গে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিংকটাও দিয়ে দিব। তো এখন যেটা সেটা হচ্ছে যে এই যে 3টে সুপার ফুড আমরা চেষ্টা করব, আম তো আমাদের দেশে প্রচুর হয়, হ্যাঁ, এবং আমাদের নকশা বাই স্যামের অর্গানিক পেজে আপনারা আমের সময় অর্গানিক আম পাবেন। এবং আমার যারা ক্লায়েন্ট আছে ওনারা সবাই দেখা যায় যে প্রচুর আম হচ্ছে ফ্রিজে রেখে দেন সারা বছর খাওয়ার জন্য। তারপর আমি বলবো যে ফ্রেশটা খাওয়া ভালো, সবসময় যে কোনো জিনিস
ফ্রুটস এর ক্ষেত্রে ফ্রেশ ফ্রুটস খাওয়াটা বেশি বেনিফিটেড। আপনার হচ্ছে খুব ফ্রেশ ফ্রুটস খাবেন, সেটা অর্গানিক আমটা যেহেতু থাইরয়েডের জন্য ভালো, এটা ট্রাই করবেন। রাকিবুল আলম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আপনারা লাইভটা পুরোটা দেখবেন শুরু থেকে, এবং লাইভটা শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো অনেকে উপকৃত হতে পারে। তো আর হচ্ছে নারকেল আর কুলিতের ডাল। হ্যাঁ, তো কুলিতের ডালটা আমরা উইদিন 7 days আমাদের পেজে আপনারা পাবেন, আমরা এটা করছি। আর সেই সঙ্গে রইলো হচ্ছে আমটা সিজনে খাবেন, তবে ড্রাই কোকোনাট যেটা, এটা কিন্তু সবসময় পাওয়া যায়, এটা আপনি চাইলেই যে কোনো সময় আপনি খেতে পারবেন। মুড সুইং এর জন্য খুব ভালো, তারপর হচ্ছে আপনার ডিপ্রেশনের জন্য খুব ভালো, আবার হচ্ছে আপনার স্কিনের জন্য খুব ভালো। স্কিন এবং হেয়ার দুটার জন্য নারকেলটা খুব। আপনারা শুনুন, আমরা এরকম অনেক নতুন নতুন ইনফরমেশন, হ্যাঁ, যেটা ইন্টারন্যাশনালি সাইন্টিফিক্যালি প্রুভ, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই টপিকস গুলো নিয়ে কথা বলবো। হয়তো বা বাংলাদেশে আপনারা এটা প্রথম শুনবেন, বাট শিওর থাকুন এটা ইন্টারন্যাশনালি প্রুভ। আমরা যে কথাগুলো বলছি, যারা ইন্টারন্যাশনাল নিউট্রিশনিস্ট তারা এগুলো নিয়ে কথা বলেন। আমাদের দেশে হয়তো অনেকে এগুলো নিয়ে বলেন না, কারণ আমরা সবসময় ফোকাস করি কিভাবে দ্রুত ওয়েট লস করব। আমি কিন্তু এই দল একদমই না, এবং আমাদের যারা নিউট্রিশনিস্ট আছে তারাও না। আমরা চেষ্টা করি সবসময় ব্যালেন্স ডায়েট মেনটেন করে কিভাবে ওয়েট লস করা যায়, তাতে কি আপনাদের মানে আদার্স যে বডির অর্গান গুলো আছে এরা কোনোভাবেই এফেক্টেড হবে না। আপু একটু আপনাকে বলবো, এটা সচেতনতা তৈরির জন্য, যে আমরা যে ক্রাশ ডায়েট করি, কিটো ডায়েট করি, এবং এই ধরনের অনেক ডায়েট আমরা করি, হ্যাঁ, এই ডায়েট গুলো থেকে ব্যালেন্স ডায়েটটা কোথায়, পার্থক্যটা কি, কেন আমরা ব্যালেন্স ডায়েটের উপর জোর দিচ্ছি গ্রুমিং ফ্রিক্স থেকে, একটু কাইন্ডলি বলবেন। এবং আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন। তার আগে আমরা একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, এটা ফর কনসিয়াসনেস। আমরা ইদানিং খুব ক্রাশ ডায়েটে ঝুঁকেছি, টিনেজাররা এবং বড়রা পর্যন্ত, বয়স্করা পর্যন্ত কিটো ডায়েট করছি। এটার ক্ষতিকর দিকটা কি, কেন আমরা এটা অ্যাভয়েড করব, কেন ব্যালেন্স ডায়েট করব, হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু তাসিরা রিয়েল আপুর কাছ থেকে শুনবো, তারপরে আমরা হচ্ছে বিদায় নেব। আপু একটু বলবেন কাইন্ডলি। জি, কিটো ডায়েট যেটা, সেটা হচ্ছে যে আমি এক কথায় বলি যে নিউট্রিয়েন্ট লস ডায়েট। কারণ আপনার যে ফান্ডামেন্টাল নিউট্রিয়েন্টস গুলো আছে, দ্যাট ইজ হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস এবং পানি, কার্বটাকে আমরা একদমই কমিয়ে দিচ্ছি। 5% কার্ব আমরা কিটো ডায়েটে ফলো করি, কিন্তু আপনার বডিতে যেখানে দরকার 45 থেকে 55, তাহলে কিন্তু আপনি 40% লেসে আছেন। কার্বোহাইড্রেট দেন কিংবা আপনার ইন্টারনাল মেটাবলিজমে যতটুকু দরকার আমরা কিন্তু বডিকে দিচ্ছি না, এটা কিন্তু আমি বডির সাথে ফিট করছি। তার মানে কিটো ডায়েটটা যে আপনার শরীরের জন্য ক্ষতিকর, এটা আপনি এখন না বুঝলেও কিছুদিন ফলো করার পরে আপনার কিছু সাইড ইফেক্ট তৈরি হবে, তখন আপনি বুঝতে পারবেন। সাইড ইফেক্ট কমনলি কি হতে পারে, আপনার মেজাজ খিটখিটে হতে পারে, আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে, কিছু জিনিস আপনি মনে রাখতে পারবেন না, আপনার চুল পড়তে পারে। স্কিন অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা কেন শুকিয়ে থাকতে চাই, লিন অ্যান্ড ক্লিন থাকতে চাই, কারণ হচ্ছে আমাকে দেখতে সুন্দর লাগবে। এখন আমি শুকিয়ে গেলাম কিন্তু স্কিনে কোনো গ্লো নাই, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর কিটোটা অ্যাকচুয়ালি সেটাই করে, কার্বটা খাচ্ছেন না, আপনার ব্রেনের ফুডই পাচ্ছে না, আর ব্রেন কিন্তু ফুল বডিকে চালায়, আর কিন্তু আপনি ফুয়েলটাই নষ্ট করে দিচ্ছেন। জন্য ব্যালেন্স ডায়েটটাতে আমরা এমনই জোর দিই, ব্যালেন্স মানে ব্যালেন্সড ওয়েতে আপনার বডিটাকে মেনটেন করবে। এই জন্য প্রত্যেকটা নিউট্রিয়েন্টের কিন্তু আলাদা রোল আছে, না হলে কিন্তু আর সৃষ্টিকর্তা সৃষ্টি করতেন না। আর ক্রাশ যেটা, ক্রাশ হচ্ছে আপনার বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ক্যালোরি ডিস্ট্রিবিউশন করছেন না। আপনার দরকার 1800 কিলো ক্যালোরি, আপনি সেটাকে 1000 এর নিচে নিয়ে চলে আসছেন, আলটিমেটলি আপনি কিন্তু 700 ক্যালোরি লেসে আছেন, যেটা আপনার বডি পাচ্ছে না। আর বডি যখন পায় না, তখন ও হচ্ছে বিকল্প ওয়েতে কাজ সারে। যেমন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, আমরা কি করি, জেনারেটর চালাই কিংবা একটা চার্জার লাইট জ্বালাই, বডিটা ঠিক সেম কাজ করে। আমার যখন বডি নিউট্রিয়েন্ট পায় না, আমার অর্গান গুলা যখন অ্যাক্টিভেট হওয়ার জন্য ফুয়েল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তখনও কিটোন বডি তৈরি করে বডিতে, কিটো ডায়েটে যেটা করে কিংবা ডায়েটে। আর বিকল্প ওয়েতে কিন্তু বেশিক্ষণ চলা যায় না, একসময় কিন্তু ফুয়েল শেষ হয়েই যাবে। আর ফুয়েল শেষ মানে আপনি শেষ, আপনি শেষ মানে একদম মৃত্যু।
তো জিনিসটা কিন্তু এতটা বেশি লাইট না যেটাকে আমরা নিয়ে ফেলি। গুগল করে, ইউটিউব করে আপনি অনেক কিছুই ফলো করতে পারবেন কিংবা শর্ট টার্ম একটা রেজাল্ট পাবেন, বাট এটা লং টার্ম সাইড ইফেক্ট কিন্তু অনেক বেশি। এই জন্য পুষ্টিবিদ হিসাবে আমার পরামর্শ থাকবে যে ব্যালেন্সড ওয়েতে আপনি আপনার বডিকে মেনটেন করেন। আপনি সুন্দর থাকতে চান, একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেন। আপনার বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বডি স্ট্রাকচার কতটুকু হওয়া উচিত, এজ হাইট অনুযায়ী আপনার ওয়েট কতটুকু হওয়া উচিত, একজন ডায়েটিশিয়ানের পরামর্শই আপনি মেনটেন করতে পারেন। কেন শুধু শুধু নিজের প্রতি ধ্যান দেন? আর সেকেন্ডলি হচ্ছে ব্যালেন্স, আবার যেটা বলছিলেন যে ব্যালেন্স ডায়েট কেন করবো, এই ক্রাশ আর আপনি বলেন কিটো বলেন কিংবা অন্যান্য অনেক ডায়েট ইদানিং আছে যে এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে এই সাপ্লিমেন্টটা খান, আপনি কমে যাবেন, আপনি একদম সুন্দরী হয়ে যাবেন, জিরো ফিগার হয়ে যাবেন। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এতটা সোজা না। শরীরের সাথে অত্যাচার করবেন না। সবসময়ের কথা পুষ্টিবিদ হিসাবে বলেন, একজন সাধারণ মানুষ হিসাবে বলেন, সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন সুস্থ থাকার জন্য, অনেক নিয়ামত দিয়েছেন, খাবার দিয়েছেন, সেই খাবারগুলার মানে ব্যালেন্স ওয়েতে নিয়ে নিজেকে মেনটেন করুন। এটাই আমার পরামর্শ থাকবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আপু, ব্যালেন্স ডায়েট করলে এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। হুম। আর জি। একই সঙ্গে আপনি আপনার ত্বকের যে উজ্জ্বলতা আমরা বলি, এবং ত্বকের পেলবতা, উজ্জ্বলতা, এটাও থাকবে। প্লাস আপনি ব্যালেন্স ডায়েটের সঙ্গে এক্সারসাইজ করুন, সেই ক্ষেত্রে আপনি আরো ফিট হবেন। আর ডায়েট করা, ওয়েট লস আর ফিটনেস কিন্তু পুরোপুরি আলাদা। এখন সবাই ওয়েট লস করতে চায়, কিন্তু হচ্ছে ফিটনেস বিষয়টা বুঝে না। ফিটনেস কিন্তু ফিটনেস মানে এই না যে আপনি হচ্ছে 20 কেজি ওয়েট লস করে ফেললেন, আপনি ফিট হয়ে গেলেন। ফিটনেস হচ্ছে এটা যে আপনি সুস্থ থাকবেন, আপনার কোনো রোগ হবে না, আপনার ইমিউনিটি থাকবে শরীরে, যে আপনি সহজে কোনো রোগে আক্রান্ত হবেন না। বাট এখন যেটা হয় যে সবাই খুব দ্রুত ওয়েট গেইন হলে চিন্তা করে আমি দ্রুত ওয়েট লস করবো, এটা কিন্তু আসলে কোনো ভালো ইয়ে না। কারণ এর আগেও আমরা বলেছি এবং আমরা প্রত্যেকবারই বলবো, তাতে যদি আমাদের উপর কেউ রাগ করেন কিছুই যায় আসে না। কারণ আমি সবসময় কিছু সচেতনতামূলক কথা বলে থাকি এবং এই জায়গাটাও ব্যতিক্রম নয়। যে আপনি কিটো করেন, আপনি খুব দ্রুত ওজন কমান, দ্যাটস ইউর চয়েস। বাট আপনি যদি নিজের ক্ষতি করতে চান সেটা তো অবশ্যই আপনার চয়েস। আপনি যদি নিজে ভালো করতে চান সেটাও আপনার চয়েস। আপনি কি করবেন সেই ডিসিশনটা কিন্তু একান্তই আপনার। তো এখন আপনি যেটা করতে পারেন যে আমি দ্রুত ওয়েট লস করব, কিটো করে করব। কিটো করে করলে আপনার শরীরের ক্ষতি হবে, একটা লং টার্ম প্রবলেম হবে, আপনার কিডনি, আপনার লিভার, আপনার এমনকি আপনার ব্রেইন পর্যন্ত, হ্যাঁ, এটাতে আক্রান্ত হবে। যেমন আমি অনেকগুলো গ্রুপে দেখেছি, ওয়েট লস গ্রুপে, তারা বলছে তাদের হাতের হচ্ছে যে মানে জয়েন্ট গুলো আছে, পায়ের যে জয়েন্ট গুলো আছে, এগুলো জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, সে কিটো করছে 4-5 দিন ধরে। তাহলে বুঝুন যে আপনার বডি যেটা নিতে পারছে না, হ্যাঁ, আপনার বডি সেটার সঙ্গে যাচ্ছে না, কিন্তু আপনি সেটা করার ট্রাই করছেন। আপনার বডি আপনাকে রিফিউজ করতেছে যে সে আসলে এটা নিতে পারছে না। তার মানে কি বডি নিশ্চয়ই আপনাকে ছাড় দেবে না, অবশ্যই তার অর্গানের কোনো প্রবলেম হবে। সেটা হয়তো আপনি এখন সামান্য বুঝে, পরবর্তীতে গিয়ে এটা একটা বড় ধরনের এফেক্ট হবে, এবং সেই সময় কিন্তু আপনি চাইলেও এটাকে কিওর করতে পারবেন না। অথচ আপনি যদি চান, এখন আপনি ব্যালেন্স ডায়েট করতে পারেন, ধীরে ধীরে ওয়েট লস করতে পারেন, তাতে আপনি ফিটও থাকবেন, সুন্দরও থাকবেন, এবং আপনার ওয়েট লসটাও হবে। তো এটা আসলে সবার সচেতনতার জন্য বলা। আপনাদের যাদের ভালো লাগবে আপনারা তারা কিটো ডায়েট করবেন, বা ক্রাশ ডায়েট করবেন, বা 10 দিনে 20 কেজি ওজন কমানোর ডায়েট করবেন। তাতে আসলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ক্ষতি হচ্ছে, আমরা সেটাই বলার চেষ্টা করছি। এবং আপনি কাইন্ডলি যে রিসার্চ গুলো হয়, ইন্টারন্যাশনাল হেলথ রিসার্চ যেগুলো হয়, আপনারা এগুলো পড়ার এবং দেখে বোঝার শোনার চেষ্টা করুন যে এইটা যে হেলদি ওয়ে কিনা। কিটো ডায়েট গুলো দীর্ঘদিন কিটো ডায়েট করা, দীর্ঘদিন ক্রাশ ডায়েট করা। কখন ক্রাশ ডায়েট করে এটা ডক্টরদের সাজেশন থাকে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে ক্রাশ ডায়েট করতে হয়, সেটা ক্রিটিক্যাল অনেক সিচুয়েশন থাকে, কিন্তু নর্মালি সবার জন্য ক্রাশ ডায়েট না। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আমরা আসলে থাইরয়েড নিয়ে কথা বলতে গিয়ে টুকটাক অনেক টপিকস নিয়ে কথা বলে ফেললাম, যেটা আসলে আমরা প্রত্যেকবারই করে থাকি। তো যারা আমাদের লাইভটা দেখেন তারা জানেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আমরা আশা করবো আপনারা লাইভটা শেয়ার করবেন, এবং আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের গ্রুমিং ফ্রিক্স পেজে কোশ্চেন করতে পারেন, এই লাইভের কমেন্টে কোশ্চেন করতে পারেন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আর আমাদের আবারও যে অফারটা আমরা দিয়েছিলাম যে ফ্রি ডায়েট চার্ট,
প্রথমবার আমাদের ডায়েটিশিয়ানদের সঙ্গে আপনাদের যে কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে আমরা আপনাদের ফ্রি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিব। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যেখানে অনলাইন আছে আমাদের ডায়েটিশিয়ানদের ডায়েট চার্ট নিতে পারবেন। এর আগে অনেক প্রবাসী আপুরা নক করেছিলেন যে আমরা দেশের বাইরে থেকে আমরা কি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো? জি আপু, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং ফ্রি একটা অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেন, ডায়েট চার্ট পাবেন, সেখানে কাউন্সিলিংও পাবেন। এর জন্য আমাদের গ্রুমিং ফ্রেশ পেজে ইনবক্স করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেশের বাইরে থেকে দেশ থেকে যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। কোনো কিছু জানার থাকলে আমরা আপনাদেরকে সেটা বুঝিয়ে বলবো এবং বিস্তারিত জানতে আপনারা আমাদের ইনবক্সে নক করতে পারেন। সব অপশনই খোলা রইলো। যে যেখানে আছেন ভালো থাকবেন আর আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয়। সবার জন্য শুভকামনা রইলো। আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তাসরিয়া রিয়াদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা নেক্সট আবার নতুন কোনো টপিকস নিয়ে লাইভে আসবো। আপনাকেও ধন্যবাদ আমাকে ফেসবুক লাইভে আমন্ত্রণ জানিয়েছেন। গ্রুমিং ফ্রিক্সকে ধন্যবাদ। আপু আরেকটা আমি একটু শেয়ার করতে চাই যে আমরা আমি কিছুদিন যাবত অনলাইনে দেখছি বিভিন্ন সাপ্লিমেন্ট কিংবা কফি বিক্রি হচ্ছে যেটা কিনা আপনার খুব দ্রুত ওয়েট লস করছে কিংবা ক্ষুধাই লাগছে না। ওনারা এমন ভাবেই প্রচার চালাচ্ছে আপনি যদি কফিটা 3 বেলা খান তাহলে আপনি ক্ষুধাই টের পাবেন না কিংবা না খেলেও চলবে, তাতে করে 1 মাসে আপনি 10 কেজি ওজন কমিয়ে ফেলবেন। এটার সাইড ইফেক্টটা নরমালি কি হয়, যখন কফিটা খাচ্ছে ওর ডাইজেশন পাওয়ারটা যিনি খাচ্ছেন তার কিন্তু টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। ইন ফিউচারে যখন উনি ওজন কমিয়ে একটা স্ট্যান্ডার্ড ওয়েট তখন যদি উনি চায় সেটা কিন্তু উনি খেতে পারবেন এবং হবে না। মেটাবলিজম যে ইয়েটা অ্যাক্টিভিটিটা মেকানিজমটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য ডায়েটিশিয়ান হিসাবে আমার পার্সোনালি একটা পরামর্শ থাকবে, আপনারা এই জিনিসের প্রতি না ঝুঁকে অবশ্যই একজন প্রপার ডায়েটিশিয়ানের পরামর্শে আপনি আপনার হেলথটাকে মেনটেন করুন, সুস্থ থাকুন, কারণ সুস্থতাই হচ্ছে বড় নিয়ামত, আপনার শরীরের যত্ন নিন। ঠিক আছে আপু, এইটুকুই বলার ছিল আমার। অনেক ধন্যবাদ এত ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করার জন্য। আসলে আমরা হচ্ছে বাঙালি গুজবে মেতে যাই, যখন যেটা আমাদের সামনে আসে আমরা সেটাকেই হচ্ছে আঁকড়ে ধরি। তো এই বিষয়গুলো, এই সাপ্লিমেন্ট গুলো আসলেই বডির জন্য খুবই ক্ষতিকারক। আপু যেটা বললেন একজন পুষ্টিবিদ হিসেবে, এই আপনারা এই ভুলটা করবেন না যে আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো। আপনি চিন্তা করে দেখেন যে আপনি এমন কি জিনিস খাচ্ছেন যেটা খেলে আপনার ক্ষুধাই হবে না, আর আপনি যে সারাদিন না খেয়ে থাকবেন এটা কি কোনো মানে স্বাস্থ্যসম্মত বিষয়? আমরা রোজা রাখলেও কিন্তু 3 বেলা খাই আমাদের ধর্ম অনুযায়ী। হিন্দুরা যে উপবাস করেন, হিন্দু ধর্মাবলম্বীরা, তো উনারাও কিন্তু উপবাসের সময় যেটা বলে যে অনেকে ফ্রুটস খেতে পারেন উপবাসের সময়, অনেকে হচ্ছে পানি খেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি একদমই কিছু না খেয়ে 3 দিন আপনি না খেয়ে থাকলেন, আপনার ওয়েট লস হয়ে গেল, এটা তো খুবই বাজে একটা বিষয়। তো এগুলো নিশ্চয়ই এর মধ্যে কোনো ড্রাগস এর বিষয়ও থাকতে পারে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। নর্মালি এরকম হওয়ার কথা না। আমরা যারা চা কফি খাই আমরা জানি হয়তো কিছুক্ষণের জন্য ক্ষুধা লাগে না, কিন্তু পরবর্তী দিকে আমরা খাবার খেতে পারি, সেটা হচ্ছে আরেক বিষয়। কিন্তু যখন আপনার ক্ষুধা লাগবেই না, এটা এমন কোনো জিনিস যার মধ্যে এমন কোনো মেডিসিন দেওয়া আছে যেটা আপনার ক্ষুধাকে একেবারেই নষ্ট করে দিবে। তো আপনাদের প্রতি অনুরোধ রইলো যে যা কিছু দেখবেন তাতে ঝাঁপিয়ে পড়বেন না। এটা আসলে পরবর্তীতে আপনার শরীরে লং টার্ম হচ্ছে ব্যাড ইফেক্ট তৈরি করবে এবং আপনি কিডনি হোক, লিভার হোক, বা আপনার যদি মেয়ে হয়ে থাকেন আপনার প্রজনন তন্ত্র নানা ধরনের বাজে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেই বিষয়টা আপনার মাথায় রাখবেন। তো ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ গ্রুমিং ফ্রিক্স এর সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই নিরাপদে থাকবেন করোনার মধ্যে এবং হাইজিন মেনটেন করে চলবেন। আমরা সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।